সময় বিকেল ৫টা। সূর্য প্রায় ডুবো ডুবো ভাব। মুখোমুখি বসে আছে জিহাদ আর রুহানিয়া। জিহাদ অফিস থেকে সরাসরি রেস্টুরেন্টে এসেছে। ঘামে ভেজা শার্ট, কপালের সামনে পড়ে থাকা চুলগুলো ঘামে ভিজে চুপসে গেছে। এক দৃষ্টিতে তাকিয়ে জিহাদকে পর্যবেক্ষণ করছিল রুহানিয়া। কেননা জিহাদের মাঝে আজ ব্যাপক পরিবর্তন লক্ষ্য করেছে সে। কেমন যেন আড়ষ্ট হয়ে রয়েছে, কাচুমাচু ভাব। নিজেকে সামলে নেওয়ার সুযোগ দিয়ে রুহানিয়া মেনু কার্ড দেখছিল। একবার জিহাদের দিকে চোখ তুলে তাকাতেই দেখতে পেল জিহাদ ওর দিকে নিষ্পলক দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে। সে তাকানোই মাত্রই আবার দৃষ্টি সরিয়ে নিয়েছে জিহাদ। হঠাৎ কেন জানি এমন ব্যবহারে রুহানিয়ার হাসিও পাচ্ছে। সে নড়ে চড়ে বসে বলল, কি খাবেন? জিহাদ একটু থমকালো। খুব স্বাভাবিক একটা প্রশ্ন করেছে রুহানিয়া, অথচ তার কণ্ঠস্বর রোধ হয়ে রয়েছে। কথা বলতে গিয়ে হাঁটু কাঁপছে। কি আশ্চর্য! এতটা অস্থিরতায় কেন সে ভুগছে বুঝতে পারছি না। তবে এতটুকু বুঝতে পেরেছে, একা আসাটা একদম ঠিক হয়নি তার। সাথে কাব্য কিংবা তিতাস থাকলে মনে একটু জোর পেত। বড্ড ভুল হয়ে গেছে। এখন এই ভুলের মাসুল দেবে কি করে? জিহাদকে চুপ করে থাকতে দেখে চোখের সামনে তরি বাজালো রুহানিয়া। বলল, কোথায় হারিয়ে গেলেন? স্বাভাবিক হওয়ার চেষ্টা করে জিহাদ প্রত্যুত্তর করল, না মানে কিছু না। কোল্ড ড্রিঙ্কস খাওয়া যায়, ঠিক আছে। আর কিছু? আমি শুধু কোল্ড ড্রিঙ্কস খাবো। আর আপনার যা ইচ্ছে অর্ডার করুন। রুহানিয়া ওয়েটারকে ডেকে দুটো কোল্ড ড্রিঙ্কস অর্ডার করলো শুধু। সে নিজে থেকেই বা কি বলবে বুঝতে পারছে না। এভাবে চুপ করে বসে থাকতেও অস্বস্তি লাগছিল। সে টেবিলের উপর দুহাত রেখে কথা বলার প্রসঙ্গ টেনে জিজ্ঞেস করলো, সরাসরি অফিস থেকে এখানে চলে এসেছেন? জিহাদ বলল, হ্যাঁ। বাসার সবাই কেমন আছে? কথা হয়েছিল তাদের সাথে? হ্যাঁ। একটুখানি থেমে জিহাদ ভয়ে ভয়ে বলল, রুহানিয়া, একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাকে জরুরিভাবে দেখা করতে বলেছি। রুহানিয়া স্মিথ সহাস্যে বলল, সেটা আমি বুঝতে পেরেছি। আর আপনি যে খুব ঘাবড়ে আছেন সেটাও বুঝতে পারছি। জিহাদ কিছুটা লজ্জিত বোধ করল। মেয়েদের সামনে এত নার্ভাস হলে চলে নাকি? সে মাথা নত করে অস্বস্তিতে পড়েও হাসল। বন্ধুরা এখন সাথে থাকলে নির্ঘাত এটা নিয়ে হাসাহাসি করত। রুহানিয়া অভয় দিয়ে বলল, আপনি প্লিজ একটু স্বাভাবিক হন। এত নার্ভাস হওয়ার তো কিছু নেই। আপনি নির্ভয়ে আমায় বলতে পারেন। সত্যি? হ্যাঁ সত্যি। কথা দিচ্ছেন আমার উপর রাগ করবেন না? এতদিনে আপনাকে আমি এতটুকু চিনেছি যে আপনি রাগ করার মতো কিছু বলবেন না। এতটা বিশ্বাস করাও কিন্তু ঠিক নয়। বিশ্বস্ত মানুষ যদি বিশ্বাস অর্জন করে নিতে সফল হয়, তাহলে তাকে অবিশ্বাস করে কি করে বলুন? জিহাদ হাসল। হাসিটা তৃপ্তির ছিল। অন্তত সে রুহানিয়ার বিশ্বাস তো অর্জন করতে পেরেছে। যে কোনো সম্পর্কের ভেতই হচ্ছে বিশ্বাস। যেখানে বিশ্বাস নেই, সেখানে কোনো সম্পর্কের সূচনা হতে পারে না কখনো। আর না কখনো কোনো সম্পর্ক বেশি দিন টেকে। বিশ্বাস যে ভীষণ দামি। জিহাদ মনে কিছুটা সাহস পেল। সে দৃঢ়তার সাথে বলল, আমি আপনাকে ভালোবাসি রুহানিয়া। বিয়ে করতে চাই আপনাকে। রুহানিয়া চমকে তাকায় জিহাদের দিকে। প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে কাব্যের সাথে দেখা হয়ে যায় চৈত্রীর। কাব্য জানতে চৈত্রী এই পথ দিয়ে বাড়িতে ফিরবে। তাই সে অফিস ছুটি হওয়ার সাথে সাথে এখানে চলে এসেছে। চৈত্রী দূর থেকে কাব্যকে দেখে কপাল কুঁচকে ফেলে। দেখেও না দেখার ভান ধরে সোজা বান্ধবীদের সঙ্গে হাঁটতে থাকে। সে ভেবেছিল এভাবে কাব্যকে এড়িয়ে গেলে এটা তার ইগোতে লাগবে। তবে এমন কিছুই হলো না। কাব্য একদম চৈত্রীর ভাবনাকে তোয়াক্কা করেনি। সে এগিয়ে এসেছে। পাশাপাশি হাঁটতে হাঁটতে বলে, কি ব্যাপার পিচ্চি বাচ্চা? এভাবে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছ কেন? চৈত্রীর বান্ধবীরা সব প্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কাব্য ওদের উদ্দেশ্যে বলল, তোমরা একটু আগে আগে হাঁটো তো ছোট্ট আপুরা। আমি জানি আমায় নিয়ে তোমাদের মনে কৌতূহল সৃষ্টি হয়েছে। অনেক প্রশ্ন জেগেছে। সেসব প্রশ্নের উত্তর আমি চলে যাওয়ার পর চৈত্রী দিবে। খুব বেশি সময় নেব না। অল্প একটু কথা বলেই চলে যাব। চৈত্রী কিছু বলার পূর্বেই ওর বান্ধবীরা বিনা বাক্যে একটু আগে আগে হাঁটা ধরে। চৈত্রী বিরক্ত হয়ে কাব্যকে বলে, আপনার কি একটু ক্লান্ত লাগে না? সরাসরি অফিস থেকে এখানে আসার এত এনার্জি পান কোথায়? আসি তো ভালোবাসার টানে। দুজনেই পাশাপাশি হাঁটছে। চৌধুরী বলল, আপনি কিন্তু বেশ কয়েকদিন ধরে আমার সাথে ফ্লার্ট করছেন। কি আশ্চর্য! আমার অনুভূতি কি তোমার ফ্ল্যাট মনে হয়? ফ্লার্ট করলে তো ফ্ল্যাটই মনে হবে, তাই না? তুমি এত নিষ্ঠুর হৃদয়ের কেন বলো তো? তোমার মধ্যে কি ভালোবাসা, ফিলিংস এসব কিছু নেই? না নেই, থাকবেই তো না। ছোট মানুষ ভালোবাসা কি জিনিস তা তো বুঝিও না। সমস্যা নেই, আমি শিখিয়ে দেব। তাই? বেশ তো, দিন শিখিয়ে। আপনার থেকে ভালোবাসা শিখে আমি অন্য কাউকে ভালোবাসবো। এত সোজা? আমি অত মহান নই বুঝলে।
আমি ভালোবাসা শিখাবো, এরপর তুমি অন্য কাউকে ভালোবাসবে, এসব আমি সহ্য করব? কখনো না। আমি দেবদাস হতে পারবো না। প্রয়োজনে তোমায় খুন করে জেলের আসামি হব, শাস্তি হিসেবে মাথা পেতে নেব মৃত্যুদণ্ড। তবুও তুমি অন্য কারো হবে এটা আমি মানতে পারবো না। কাব্যর সব কথাতেই দুষ্টুমির রেশ থাকে, সিরিয়াস মনেই হয় না। তবে এই কথাগুলো যেন আলাদা রকম টানছিল, জেদ ছিল, আবেগ ছিল। এবং অদ্ভুত বিষয় হচ্ছে, চৈত্রে সব অনুভবও করতে পেরেছে। তার বুকের ভিতর কেমন চিনচিন করছে। সে থমকে গিয়েও হাঁটছে, চেষ্টা করছে নিজেকে স্বাভাবিক রাখার। এই তেদর ছেলের মায়ায় একদম জড়ানো যাবে না। কাব্য নিজেও নিজেকে সামলে নিয়েছে। নিঃসুপ চৈত্রীর মুখ পানে তাকিয়ে বলে, তুমি আগের মতো ঝগড়া করো না কেন বলো তো? চৈত্রীর চোখগুলো গোল গোল করে তাকিয়ে বলে, আমি কি ঝগড়টে? ঝগড়টে নও। আমার সাথে তো খুব ঝগড়া করতে আগে। আজকাল কেমন এড়িয়ে চলো। তাই তোমার জন্য ওষুধ এনেছি, সারপ্রাইজ ওষুধ। সেটা কি? দেখাচ্ছি। সাথে করে এনেছি। কাব্য তার ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে চৈত্রীর হাতে দিয়ে বলে, খুলে দেখো। অনিচ্ছা সত্ত্বেও প্যাকেটটি হাতে নিয়ে খুলতে লাগলো চৈত্রী। মোড়ানো প্যাকেট খোলা হলে চৈত্রী অবাক হয়ে তাকায় কাব্যের দিকে। কাব্য হেসে বলে, ওভাবে তাকিয়ে আছো কেন? এটা কি ধরনের সারপ্রাইজ? এ মা, চিনুনি? এটা এনার্জি বিস্কুট। এই বিস্কুট খেয়ে ঝগড়া করার জন্য আরো এনার্জি পাবে। চৈত্রী রেগে মেগে বিস্কুট কাব্যর হাতে তুলে দিল। চিবিয়ে চিবিয়ে বলল, আপনি অশুভ ধরনের একটা তেদর লোক। কাব্য চৈত্রীর চলে যাওয়া দেখছি আর হাসছে। বিস্কুটের প্যাকেট ছিঁড়ে খেতে খেতে চৈত্রীর উদ্দেশ্যে চিৎকার করে বলল, আমি কিন্তু খেয়ে নিলাম চৈত্র। তোমার পেছনে ঘোরার জন্য আমারও তো এনার্জি প্রয়োজন আছে, তাই না? ছেলেদের প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটু ছেঁচড়া হওয়া লাগে। এত অ্যাটিটিউড দেখাতে গেলে তোমায় তো আর পাওয়া হবে না। চৈত্রী চোখ গরম করে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিল। ওর বান্ধবীরা সবাই হাসছে। কাব্য বিস্কুট খেতে খেতে নিজে নিজেকে বলে, মেয়েদের মানানোর জন্য অনেক এনার্জির দরকার আছে বস। তাই এনার্জি বিস্কুট খাও, আর এনার্জি বাড়াও কাব্য। কিছু শব্দ স্থিতিশীল অবস্থায় রুহানের মাথায় চেপে রয়েছে। জিহাদের সরল উক্তিগুলো এখনো কানে বাজছে। সেই সাথে তার করুণ চাহনিও বারংবার চোখের দৃশ্যপটে ভেসে উঠছে। ওই মুহূর্তে রুহানিয়ার বলার মতো কিছুই ছিল না, আর না ছিল উত্তর দেবার মতো কোনো ভাষা। তবে এতটুকু সে আগেই বুঝেছিল, জিহাদের মনে তার জন্য কিছু তো একটা আছে। তবে কথাও সত্য, এভাবে হুট করে যে জিহাদ তাকে বিয়ের প্রস্তাব দিবে ভেবে, এটাও সে ভেবে উঠতে পারেনি। বলা বাহুল্য, ঘূর্ণাক্ষরেও সে টের পায়নি। রুহানিয়ার ইতস্তত চাহনি জিহাদের দৃষ্টির অগোচর হয়নি। সে রুহানিয়াকে সহজ করতে বলেছিল, ঘাবড়ানোর কিছু নেই রুহানিয়া। আমি এখনই কোনো উত্তর চাচ্ছি না। আমি শুধু আমার দিকটা ক্লিয়ার করে দিচ্ছি। আপনি সময় নিন। আপনার পছন্দ, অপছন্দ এবং আপনার সিদ্ধান্তকে আমি সবসময় সম্মান জানিয়েছি, আর ভবিষ্যতেও জানাবো। আমাদের মাঝে যদি অন্য কোনো সম্পর্ক না হয়, তাহলে আমরা বন্ধু হয়েই থাকব। এতটুকু তো করাই যায় রুহানিয়া। প্লিজ, যোগাযোগ অফ করে দিন না। এটা আমার রিকোয়েস্ট। রুহানিয়া তখন হ্যাঁ না কিছুই বলেনি। সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করেছে। কফিটুকু শেষ করে শুধু বলেছিল, এবার বাসায় যেতে হবে। জিহাদ বাদ স্বাধীনী। নিজে সে রুহানিয়াকে বাড়িতে পৌঁছে দিয়ে গেছে। বাড়ি আসার পর থেকেই বারান্দায় পায়চারি করেছিল রুহানিয়া, আর বারবার জিহাদের বলা কথাগুলো ভাবছিল। সে আসলে বুঝে উঠতে পারছিল না তার কি করা উচিত, কি বলা উচিত। তার মন আসলে কি চায়, সে তো সেই বিষয়ে সন্দিহান। এখন তার কারো সাহায্য, কারো সঙ্গ ভীষণ প্রয়োজন ছিল। বিষয়টা যদি জিহাদকে ঘিরে না হতো, তাহলে নিঃসন্দেহে এই বিষয়ে সে জিহাদের সাথে আলোচনা করত। কিন্তু এখন কাকে সে বলবে মনের কথাগুলো? কে তাকে পথ দেখাবে? মায়ের সাথে তার সম্পর্ক ভালো, তবে ছোটবেলা থেকেই ভীতি সঞ্চার স্বভাব তার মধ্যে থাকায় মাকে ভালোবাসার বিষয়ে কখনো মনের কোনো কথা বলা হয়নি। যে কারণে সে কখনো শুভ্রকে পছন্দ করার বিষয়টি বলতে পারেনি। বিষয়টি নিয়ে যে চৈত্রীর সাথে আলাপ করবে, সেটা নিয়েও মনে খুঁতখুঁতানি ছিল। চৈত্রী নিজেই তো ছোট মানুষ, কে সে কি বা পরামর্শ দিতে পারবে? চৈত্রী পড়ার টেবিল থেকে রুহানিয়ার অস্থিরতা খেয়াল করছিল। এতক্ষণ সে কিছুই বলেনি। এমনিতে সে নিজেই কাব্যর অত্যাচারে অতিষ্ঠ, কাউকে কিছু বলতেও পারছে না। অন্যদিকে রুহানিয়ার অস্থিরতার কারণ নতুন করে কি হতে পারে, সেটাও সে বুঝতে পারছে না। শুভ্র ভাইয়ের কথা মনে পড়ে কি মন খারাপ? হতেও পারে। সে গুটি গুটি পায়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। দোলনায় বসে দোল খেতে খেতে বলল, আপাই, তোমার কি মন খারাপ? চৈত্রের উপস্থিতি এবং প্রশ্নে কিছুটা সচকিত হয়ে ওঠে রুহানিয়া। স্বাভাবিক থাকার প্রয়াসে বলে, কই না তো।
তাহলে কি কিছু নিয়ে ভাবছো? না তেমন কিছু না। তাহলে এমন মনমরা হয়ে আছো কেন? আরে এমনি। তোর কথা বল। পড়ালেখায় এখানে কেন এসেছিস? কিছু বলবি? এসেছিলাম তো তোমার কি হয়েছে সেটা শোনার জন্য। এখন মনে হচ্ছে এই সুযোগে তোমায় একটা কথা শেয়ার করি। টুলের উপর বসলো রুহানিয়া। চৌধুরীর কোলের উপর দুহাত রেখে বলল, আচ্ছা বল শুনি। শুভ্র ভাইয়ের বন্ধু আছে না, কাব্য? সে তো আমাকে জ্বালিয়ে মারছে। কেন? কি করেছে? কি করেনি সেটা বলো। সারাদিন ফোন দেয়, মেসেজ দেয়, কলেজের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। আজ কি হয়েছে জানো? কি? উৎসাহিত হয়ে প্রশ্নগুলো রুহানিয়া। প্রাইভেট পড়ে বের হয়েছে কলেজ থেকে। ওই সময় দেখি সে বাইরে দাঁড়িয়ে আছে। আমার জন্য সারপ্রাইজ এনেছিল। কি সারপ্রাইজ? সেটা শুনলে তুমি অবাক হয়ে যাবে। রুহানিয়ার কৌতূহল বাড়ল। সে জিজ্ঞেস করলো, কি সারপ্রাইজ? এনার্জি বিস্কুট। রুহানিয়ার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। অ্যাঁ? হ্যাঁ। বলে কিনা এনার্জি বিস্কুট খেলে আমার ঝগড়া করার এনার্জি বাড়বে। রুহানিয়া এবার খিলখিল করে হেসে ওঠে। হাসতে হাসতে চৈত্রী কোলে মাথা রেখে গড়াগড়ি খায়। কিছুটা বিরক্ত হয় চৈত্রী। এটা কি হাসির মতো কিছু হলো? চৈত্রীর নাক মুখ কুচকিয়ে জানতে চাইল, হাসছো কেন? রুহানিয়া কোনো রকম হাসি থামিয়ে বলল, হাসির কথা শুনে হাসবো না? কিন্তু আমি খুব বিরক্ত আপু। ওই লোকটা বলে আমায় নাকি ভালোবাসে। রুহানিয়া এবার অবাক হয়ে বলে, কি? সত্যি? সত্যি কিনা মিথ্যে তা তো জানি না। তবে সে আমায় এটাই বলেছে, মজা করে হয়তো। আমারও তাই মনে হয়। কিন্তু এই জন্য কি প্রতিদিন এই মজা করা লাগবে তার? আমি কি তার বেয়ান লাগি? আচ্ছা, কাব্যকে তোর কেমন লাগে? বিরক্ত লাগে? এমনিতেই কেমন লাগে? কেমন লাগবে? রুহানিয়া চোখ পিটপিট করে তাকায়। সে যা বোঝাতে চাইছে চৌধুরী ঠিক বুঝতে পারছে না। তাই সে প্রসঙ্গ বদলে বলল, বাদ দে। আমি তাকে বলে দেব তোকে যেন আর বিরক্ত না করে। চৌধুরী খুশি হয়ে বলল, থ্যাংক ইউ আপাই। আচ্ছা চৌধুরী, একটা কথা বলতো। কি? কাব্য যদি তোকে সত্যি ভালোবাসে তাহলে কি করবি? আব্বু আম্মুকে বলে দেব। রুহানিয়া হেসে ফেলে। বলে, যদি বিয়ে করতে চাই? সে তো আজও বিয়ের কথা বলেছে। বলে যে জিহাদ ভাইয়ের সাথে সেও বিয়ের প্রস্তাব পাঠাবে কিনা। শেষ কথাটা মুখ ফুসকে বলে জিভ কাটে চৌধুরী। রুহানিয়া চোখ বড় বড় করে তাকিয়ে বলে, জিহাদের সাথে বিয়ের প্রস্তাব পাঠাবে মানে? কিছু না পাই, আমি যাই, অনেক পড়া বাকি। রুহানিয়া চৌধুরীর হাত টেনে ধরে আবার দোলনায় বসিয়ে দেয়। গম্ভীর হয়ে বলে, কি লুকাচ্ছিস আমার থেকে? রুহানিয়া বেশ ভালো করেই চেপে ধরেছে চৌধুরীকে, যাকে বলে ছাই দিয়ে ধরা। সত্যি কথা না বলে আর উপায় নেই। বুঝতে পেরে গতকাল কাব্যের বলা সব কথা সে রুহানিয়াকে বলে দেয়। রুহানিয়া দীর্ঘশ্বাস নিয়ে বলে, তার মানে তুইও সব জানিস? চৌধুরী অবাক হয়ে বলে, তুমিও জানো? মানে জিহাদ ভাইয়া তোমাকে ভালোবাসার কথা বলেছে? রুহানিয়া সোজা হয়ে বসল। নখ দিয়ে নখ খুঁড়তে খুঁড়তে বলল, হুম, বিয়ের প্রস্তাবও দিয়েছে। চৌধুরী প্রফুল্লিত হয়ে বলল, তুমি কি বললে? এখনো কিছু বলিনি। ও মা, কেন? ভাবার জন্য সময় দিয়েছে। কাব্য যখন তোকে বিয়ের কথা বলেছে তুই কি বলেছিলি? পাগল! আমি আবার কি বলবো? আমি কি তাকে বিয়ে করব নাকি? কেন? করলে কি সমস্যা? ছেলেটা তো অনেক সুন্দর। হুম, ছাই। কত সুন্দর সুন্দর ছেলে আমার পিছে ঘুরে। তো তোর কি ওইসব সুন্দর ছেলে থেকে কাউকে পছন্দ? ইস, না। আমার কাউকে সেভাবে ভালো লাগে না। মানে ভালোবাসার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। সে কি? তোর এই বয়সটাই তো আগ্রহের, কৌতূহলের। তোর বয়সী ছেলেমেয়েরা রঙিন চশমা পরে রঙের দুনিয়ায় ঘুরে বেড়ায়। যা দেখে, যাকে দেখে তাকে ভালো লাগে। কিন্তু আমার বেলায় তো এমন কিছু হয় নাই আপাই। তুই তাহলে নিরামিষ। তবে এটাই ভালো জানিস, এই সময়টা যে নিজেকে সংবরণ করে রাখতে পারে সেই ঠিক পথে থাকতে পারে। এজন্য মনে হয় কাউকে আমার ভালো লাগে না। কিন্তু কাব্য ভাইয়াটা বড্ড বেশি জ্বালায় আমাকে। রুহানিয়া মুখ টেপে হেসে বলে, তাহলে বিয়ে করে তুই তাকে জ্বালানো শুরু করে দে। পাগল নাকি? কখনোই না। সে আমার থেকে কত বড়? তোর থেকে বয়সে অনেক বড় বলেই কি তাকে তোর ভালো লাগে না? জানি না আপাই, আমার এসব ভালো লাগে না। আমি কখনো প্রেম করব না। আচ্ছা বাদ দে, এসব নিয়ে বেশি ভাবিস না। প্রেম করবি না সে তো না হয় বুঝলাম। আবার কাউকে গভীরভাবে ভালোবেসে ফেলিস না। আমিও আগে বলতাম আমি কখনো রিলেশনে জড়াবো না। অথচ দেখ, এমন একজনকে ভালোবেসে ফেলেছিলাম যার জন্য আমি মৃত্যুর পথও বেছে নিয়েছিলাম। ওই সময়ে ভাগ্যিস দেবদূত হিসেবে জিহাদ এসেছিল। আপাই, আমার মনে হয় জিহাদ ভাইয়াকে তোমার ফিরিয়ে দেওয়া ঠিক হবে না। ভাইয়া মনে হয় আসলেই তোমাকে অনেক ভালোবাসে। রুহানিয়া স্মিত সহাসে বলল, কি জানি। চৈত্রীর মা জেসমিন বেগম রুমে ঢুকে চৈত্রীকে না পেয়ে নাম ধরে ডাকেন। চৈত্রী হুড়মুড়িয়ে রুমে ঢুকে বলে,
আম্মু, আমি বারান্দায় ছিলাম। জেসমিন বেগম দুধের গ্লাস আর সেদ্ধ ডিম টেবিলের উপর রেখে বললেন, পড়া বাদ দিয়ে বারান্দায় গিয়ে এখন? রুহি কোথায়? আপায়ও বারান্দায়। আপায়ের সাথে ছিলাম এতক্ষণ। এখন খেয়ে পড়তে বস, বলে তিনি বারান্দায় যান। রুহানিয়াকে আনমনা হয়ে বসে থাকতে দেখে জিজ্ঞেস করেন, সবসময় রুমে ঢুকে বসে থাকিস কেন? আমার সাথেও তো একটু গল্পগুজব করতে পারিস। নাকি আমি বুড়ো হয়ে গেছি? রুহানিয়া হেসে ফেলে। বসা থেকে উঠে জেসমিন বেগমের গলা জড়িয়ে ধোয়ালে, কি যে বলো না কাকি, তোমার এখনো যা সৌন্দর্য রয়েছে, আমি তো তার ধারে কাছেও নেই। তিনি রুহানিয়ার গাল টিপে বলেন, হয়েছে, এখন চল নাস্তা করবি। রুহানিয়া জেসমিন বেগমের সাথে ড্রয়িং রুমে যায়। খেতে খেতে দুজনে অনেক গল্পই করে। রুহানিয়া এক মনে ভাবছে তাকে সবকিছু শেয়ার করবে কিনা, আবার বলতে গিয়ে সংকোচের কারণে বলতে পারছে না। জেসমিন বেগম বোধহয় রুহানিয়ার ভাবসাব কিছুটা বুঝতে পারলেন। জিজ্ঞেস করলেন, এমন ইতি উতি করছিস কেন? কিছু বলবি? হ্যাঁ। না, কিছু না। ভয় পাচ্ছিস কেন? কিছু বলতে চাইলে আমার নির্ভয়ে বলে ফেল, দেখি কোনোভাবে তোকে সাহায্য করা যায় কিনা। রুহানিয়া কিয়ৎক্ষণ জেসমিন বেগমের মুখ পানে তাকিয়ে থেকে পাশে গিয়ে বসল। হাত চেপে ধরে বলল, বকবে না কিন্তু। তিনি হেসে বললেন, পাগলি মেয়ে, বকবো কেন? তুই ভয় না পেয়ে বল। শুভ্রর বিষয়টুকু গোপন রেখে বিয়েবাড়ি থেকে জিহাদের সাথে পরিচয়, এখানে এসে দেখা করা, বন্ধুত্ব এবং আজকে জিহাদের দেওয়ার বিয়ের প্রস্তাব, সবকিছুই বিস্তারিত জেসমিন বেগমকে বলল রুহানিয়া। সব মনোযোগ দিয়ে শোনার পর জেসমিন বেগম জিজ্ঞেস করলেন, তুইও কি জিহাদকে ভালোবাসিস? রুহানিয়া নতমুখে বলল, আমি ঠিক জানি না কাকি, তবে মানুষটার প্রতি ভীষণ ভরসা, বিশ্বাস রয়েছে। তার ব্যবহার, আচার আচরণ আমাকে মুগ্ধ করে সর্বদা। দেখ রুহি, বিয়ের ব্যাপারে ছেলে আর মেয়ের সিদ্ধান্তই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপর আসে পরিবারের কথা। জিয়া তো ওর দিক থেকে ক্লিয়ার, এখন তোকে তোর দিক থেকে ক্লিয়ার করতে হবে। ভালোবাসা না থাকলেও বিশ্বাসের উপর ভিত্তি করেই সম্পর্ক শুরু করা যায়। পরবর্তীতে ভালোবাসাটাও তখন আপনা আপনি তৈরি হয়ে যায়। কেননা যে কোনো সম্পর্কের ভিতরই তো বিশ্বাস। সেখানে তুই নিজে বললি, জিহাদকে তুই অনেক বিশ্বাস করিস, ভরসা করিস। আরেকজন মা হিসেবে তোর চোখের ভাষাও আমি পড়তে পারি। তুই নিজেও জিহাদকে ভালোবাসিস, এটা কি তুই জানিস? রুহানিয়া অবাক হয়ে তাকায়। জেসমিন বেগম মৃদু হেসে বললেন, হ্যাঁ, কয়েকদিন গেলে অবশ্য তুই নিজেও এটা উপলব্ধি করতে পারবি। তুই যদি আগে শিওর হয়ে নিতে চাস, তাহলে জিহাদের মতো আমিও বলবো, কিছুটা সময় নে, ভেবে দেখ তোর মন কি বলে। তারপর না হয় একটা সিদ্ধান্তে আসা যাবে। রুহানিয়া জেসমিন বেগমের কাঁধে মাথা রেখে বলল, থ্যাংক ইউ কাকি। তোমার সাথে বিষয়টা শেয়ার করার পর এখন নিজেকে কিছুটা হালকা লাগছে। আর আমারও মনে হয় কিছুটা সময় নেওয়াই ভালো হবে। তারপর উত্তর কি আসে সেটা প্রথম তোমাকেই বলবো। তিনি রুহানিয়ার চিবুক চুয়ে হেসে বললেন, পাগলি একটা। আজ 3 দিন হবে কাব্য আর চৈত্রীকে ফোন করে না, মেসেজ করে না, এমনকি কলেজের সামনেও আসে না। সেদিনের পরদিনও তো কাব্য তার স্বভাবের মধ্যে সীমাবদ্ধ ছিল। হুট করে তবে কি হয়ে গেল? কাব্যর এমনটা করায় চৈত্রীর খুশি হওয়ার কথা থাকলেও সে খুশি হতে পারল না। উল্টো তার মনে কেমন সংশয় জেগেছে, মানুষটা সুস্থ আছে তো। এসব ভেবে ভেবে নিজের মনে আবার প্রবোধ বকে বলে, ধুর, কেন তুই ওর কথা ভাবছিস চৈত্রী? তুই যা চেয়েছিলি তাই তো হয়েছে। সুতরাং তুই এখন থেকে মুক্ত। মনে মনে সে এসব কথা এবং আরো নানান ধরনের কথাবার্তা বলে মনকে বুঝিয়ে নিয়েছে। কলেজ ছুটির পর অবচেতন মনে সে আশেপাশে তাকায়, এই আশায় যে হয়তো কাব্য আজ এসেছে। কিন্তু তার মনকে নিরাশ হতে হয়। সে বাড়িতে ফিরে দেখে মেজো কাকা কাকি, দিশা, মামাম্মি আর সমুদ্র এসেছে। চৈত্রীকে দেখে সমুদ্র ছুটে এসে জড়িয়ে ধরে বলে, তুমি এসেছো সুইটহার্ট, কখন থেকে তোমার অপেক্ষা করছিলাম। মামি তখন বললেন, মাত্র কলেজ থেকে এসেছে চৈত্রী, আগে ওকে ফ্রেশ হতে দাও। সমুদ্র জিভ কেটে বলল, ও সরি সুইটহার্ট। চৈত্রী আগে সবার সাথে কৌশলাদি বিনিময় করে তারপর নিজের রুমে এলো। সঙ্গে দিশাও এলো। হিজাবের পিন খুলতে খুলতে চৈত্রী দিশাকে উদ্দেশ্য করল, কিছু হয়েছে নাকি? দিশা অবাক হয়ে জানতে চাইল, কি হবে? জানি না বলেই তো জানতে চাচ্ছি। হুট করে সবাই মিলে আসলি যে, সবকিছু ঠিকঠাক আছে তো? দিশা বলল, আরে হ্যাঁ, সবকিছু ঠিকঠাকই আছে। তুই জানতে না আমরা আসবো? না, বলিস কি, কাকি ফোন করেছিল রাতে, আমাদের জরুরি তলব করে ডেকে পাঠিয়েছে। কিন্তু জরুরি তলবটা কি, তুই কি এটাও জানিস না? চৌধুরী অসহায়ের মতো করে তাকিয়ে বলল, মনে তো হচ্ছে আমি কিছুই জানি না রে।
শুভ্র ভাইয়ের বন্ধু জিহাদ ভাইয়ের কথা কি মনে আছে তোর? আছে। সে নাকি আপুকে পছন্দ করে, বিয়ে করতে চায়। তাই কাকি আমাদের ডেকে পাঠিয়েছে। এখান থেকে গ্রাম তো বেশি দূর হয়ে যায়, তাই আসা যাওয়ার সুবিধার্থে আমরা এখানে এসেছি। চৈত্রী এসব কথা শুনে বেশ অবাকই হলো। এক রুম থেকেও রুহানিয়ার মনের ভাব সম্পূর্ণ বুঝতে পারেনি চৈত্রী। এমনকি রুহানিয়া নিজে থেকেও তাকে কিছু বলেনি। রুহানিয়াও যে জিহাদকে পছন্দ করে এবং বিয়েতে রাজি একথা তাকে একবার বললে কি এমন হয়ে যেত। মনে মনে দুঃখ পাওয়ার পাশাপাশি চৈত্রীর একটু অভিমানও হলো রুহানির ওপর। সে দীর্ঘশ্বাস নিয়ে বলল, সবাই তাহলে বিয়েতে রাজি? আরে না, আজ জিহাদ ভাইয়া তার আব্বু আম্মুকে নিয়ে এ বাসায় আসবে। আগে দুই পরিবার ছেলে মেয়ে দুজনকে দেখবে, খোঁজ খবর নেবে, তারপর না হয় বিয়ে ব্যাপারে আগাবে। জিহাদ ভাইয়ার আব্বু আম্মু না গ্রামে থাকে? হুঁ, এই যে আমাদের মতোই তারা বলে রেখেছিল সকালে চলে আসার জন্য। চৌধুরী হতাশ হয়ে বলল, ভালোই। তারপর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল কাপড় পাল্টানোর জন্য। সে ফ্রেশ হয়েও আর রুমের বাইরে গেল না। অভিমানী মনটা প্রাণোচ্ছল কারোর সঙ্গ চাচ্ছিল। দিশা এতক্ষণ থাকলেও এখন সেও ড্রয়িং রুমে সবার সাথে ব্যস্ত, হাতে হাতে কাজ করে দিচ্ছে। সমুদ্র চলে এসেছে রুমে, হাতে আপেল আর কমলা। সে চৈত্রীর দিকে তাকিয়ে বলল, তোমার কি মন খারাপ সুইটহার্ট? চৈত্রী মৃদু হেসে বলল, না। আচ্ছা, এগুলো খাও। আমি তো এখন কিছু খাবো না, আমি এনেছি। তুমি খাবে না? সমুদ্র এমনভাবে কথাটি বলল যে চৈত্রী আর ফিরিয়ে দিতে পারল না। সে আপেল নিয়ে খেতে শুরু করে। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। মামি রুহানিয়াকে রেডি করানোর জন্য রুমে নিয়ে এসেছে। জেসমিন বেগমের একটা শাড়ি পরিয়ে সাজিয়ে দিচ্ছেন মামি। চৈত্রী চুপচাপ দেখছে, কোনো কথা বলছে না। রুহানিয়াকে দেখে তার অভিমানের পারদ বাড়তে শুরু করে। সে যে খুব ভালোবাসে তার আপাইকে, অথচ এত বড় একটা খবর একটাবারও তাকে জানানো প্রয়োজন মনে পড়ল না। এত নিষ্ঠুর। কিছুক্ষণ বাদে জিহাদ ওর পরিবার সহ বাড়িতে উপস্থিত হয়। সঙ্গে তিতাস আর কাব্য এসেছে। শুভ্র আর পুতুল ওদের আসার মিনিট 10 আগেই চলে এসেছে। রুহানিয়াকে দিয়ে নাস্তা পাঠানো হয়। সবাই ড্রয়িং রুমে উপস্থিত ছিল, একমাত্র চৈতি ছাড়া। সমুদ্র জোর করে ওকে টেনে নিয়ে যায়। জিহাদ চৈত্রীকে দেখে হেসে বলে, ভালো আছো? চৈত্রী মাথা নাড়িয়ে মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনারা সবাই ভালো আছেন? জিহাদ উত্তর নিয়ে ওর বাবা মাকে বলল, তোমাদের বলেছিলাম না আমার একটা ধর্মের বোন আছে? এই যে, ওই সে। ওর বাবা মা চৈত্রীকে পাশে বসালেন। শুভ্র হেসে বলে, আমার এক বোনকে বউ করতে চলে এসেছিস, আবার আরেক বোনকে নিজের বোন বানিয়ে ফেলেছিস। ব্যাপার কি তোর? আমার সব বোনকে কেড়ে নিবি নাকি? শুভ্রর কথায় সবাই হেসে উঠল। রুহানিয়ার সাথে টুকটাক কথাবার্তা বলে সবাইকে অন্য রুমে পাঠিয়ে দিলেন জেসমিন বেগম। এখন শুধু বড়রা সবাই ড্রয়িং রুমে আছে। বাকি সবার স্থান হয়েছে চৈত্রীর রুমে। চৈত্রী আর দৃষ্টিতে খেয়াল করছে কাব্য কেমন যেন চুপচাপ হয়ে আছে, কোনো কথা বলছে না। এমনকি চৈত্রীর দিকে একবার তাকাচ্ছেও না। রুহানিয়া আর জিহাদ বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে। রুমে আছে শুভ্র, পুতুল, তিতাস, কাব্য, দিশা, সমুদ্র আর চৈত্রী। কাব্যের হঠাৎ এমন পরিবর্তনের কারণ খুব করে জানতে ইচ্ছে হচ্ছিল চৈত্রীর। হঠাৎ করে অভিমানগুলো যেন তরতর করে বাড়তে শুরু করেছে। সবকিছু মিলিয়ে তার প্রচণ্ড কান্না পাচ্ছে। সবাই কি তাকে এড়িয়ে চলছে? কিন্তু কেন? ওই সময়ে কারেন্ট চলে যায়। গরমে হাঁসফাঁস লাগছিল। শুভ্র তখন সকলকে উদ্দেশ্য করে বলল, চল ছাদে যাই। সবাই রাজি হয়ে যায়। সবাই আগে আগে যাচ্ছে আর সবার শেষে আছে চৈত্রী। তার কোনো কিছুই ভালো লাগছিল না। সমুদ্রের জন্য বাধ্য হয়ে আসতে হয়েছে। ছাদে সেই চৈত্রীর একটা ভুল ধারণা ভাঙে। কাব্য আসলে চুপচাপ নয়, বরঞ্চ তাকেই এড়িয়ে যাচ্ছে। বাকি সবার সাথে হেসে হেসে কথা বলছে। দিশার সমুদ্রের মাঝে দুষ্টুমি করছে। সবার মাঝে থেকেও চৈত্রীর নিজেকে ভীষণ একা মনে হচ্ছিল। অস্বস্তি হচ্ছিল খুব। তার উপস্থিতি যেন কেউ টেরই পাচ্ছে না। এতটা অবহেলা কেন করছে সবাই? চৈত্রী চেষ্টা করছিল নিজেকে স্বাভাবিক রাখার। দিশার সাথে কাব্যের দুষ্টুমিগুলো চোখে বাজছিল। এমনটাই বা কেন হচ্ছে? রুহানিয়ার দৃষ্টি পড়ে চৈত্রীর ওপর। বিষণ্ণ চৈত্রীকে দেখে সে এগিয়ে আসে। কাঁধে হাত রেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? চৈত্রীর এবার কান্না চলে আসে। যার ওপর অভিমানের শুরু, সে এসে আবার জিজ্ঞেস করছে কি হয়েছে। সে কাঁদল না। কান্না আটকে রুহানিয়ার হাত সরিয়ে দিয়ে বলল, কিছু না। চৈত্রীর এমন আচরণে রুহানিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। মামির ডাকে বিস্তারিত জানার সুযোগ হলো না। তাকে বাধ্য হয়ে নিচে নামতে হলো। রুহানিয়া চলে যাওয়ার সঙ্গে সঙ্গে চৈত্রী সবার দৃষ্টি এড়িয়ে দূরে আড়ালে গিয়ে দাঁড়ালো।
বড় একটা পেয়ারা গাছের আড়ালে লুকিয়ে দুফোঁটা অশ্রু বিসর্জন দিল সে। কান্না থামিয়ে যখন পিছনে তাকালো, তখন দেখতে পেল সেখানে কেউই নেই। জনশূন্য ছাদে, তাও আবার রাতের বেলায়। সে একা ছাদে, এটা ভাবতেই ভয়ে গা ছমছম করে উঠল তার। দৌড়ে যে নিচে নামবে সেটাও পারছিল না। পা যেন তার নড়ছিল না একদম। ওই সময়ে কাব্যের কণ্ঠ আসে কানে, নিচে আসো, রুহি আপু যেতে বলেছে। চৈত্রী ভয়ে ভয়ে কিছু তাকিয়ে কাব্যকে দেখে কিছুটা স্বস্তি পেল। দৌড়ে এগিয়ে গেল সামনে। মুখ ফুসকে বলে ফেলল, আপনি এতক্ষণ কথা কেন বলেনি আমার সাথে? তুমি চাও না তাই? তবে তুমি যে সত্যি আমায় অপছন্দ করো, এটা আমি জানতাম না। তবে মনে হয় না জিহাদ কিংবা রুহি আপুকে দিয়ে বলানোর কোনো দরকার ছিল না। অবশ্য ওদেরকে না বললে হয়তো আমি বুঝতেও পারতাম না যে আসলে আমি তোমাকে অনেক বিরক্ত করি। চৈত্রের মন খারাপ হলো। সেদিন যে রুহানিয়াকে বলেছিল সেসব কথাও মনে পড়ে গেল। তার মানে রুহি আপু জিহাদকে দিয়ে কাব্যকে বলিয়েছে সেসব। চৈত্রী কিছু বলতে যাবে, কাব্য তখন বলল, যাই হোক, তোমাকে আমি আর জ্বালাবো না, নিচে চলো। কিছু বলার সুযোগ না পেয়েও চৈত্রী ব্যথিত হলো। কাব্যকে অনুসরণ করে যাওয়ার পথে হুট করে অদ্ভুত একটা প্রশ্ন এলো তার মানে। সে আতঙ্কিত হয়ে বলল, আপনি কি সত্যি কাব্য, নাকি কাব্য সেজে এসেছেন ভূত? কাব্য হকচকিয়ে পেছনে তাকিয়ে বলল, মানে কি? চৌত্রিয়ার কিছু না ভেবে চোখ বন্ধ করে জোরসে চিমটি বসিয়ে দিল কাব্যের হাতে। ব্যথায় আর্তনাদ করে উঠল কাব্য। নখ দেবে মাংস উঠে গেছে। রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা কি করলে? সরি, আসলে আমি দেখছিলাম। চৌধুরীর কথা শেষ হওয়ার পূর্বেই কাব্য ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে তার হাতের দিকে ধরেছে। সেদিকে দৃষ্টি পড়তে চৌধুরী ঘাবড়ে যায়। কথা বন্ধ হয়ে যায় তার। কাব্যের হাত থেকে রক্ত পড়ছে। সে তৎক্ষণাৎ কাব্যের হাতটি ধরে কাঁদো কাঁদো মুখে বলল, আমি ইচ্ছে করে এমনটি করিনি, বিশ্বাস করুন। কাব্য কিছু বলতে গিয়েও থেমে যায়। অদ্ভুত এক দৃষ্টিতে তার ধরে রাখা হাতের দিকে তাকায় একবার, আরেকবার তাকায় চৌত্রীর কাঁদো কাঁদো নিষ্পাপ মুখটির দিকে। চৌত্রীর তড়িৎ বেগে কাব্যের হাত চেপে ধরে। ক্ষতস্থান চেপে ধরাতে জ্বলছিল ভীষণ। অন্ধকারে কাব্যর ব্যথিত মুক্তি চৌত্রী দেখতে পায়নি। উল্টো তার চোখে মুখে মনে রয়েছে ত্রাসের প্রতিচ্ছবি। কাব্য কিছু বলার পূর্বে চৌত্রী হড়বড়িয়ে বলা শুরু করলো, প্লিজ, প্লিজ, এই কথাটা মাকে বলিয়েন না। মা জানলে ভীষণ বকবে আমায়। কাব্য আহম্মক বনে যায়। খামচি দিয়ে ক্ষত তৈরি করে ফেলেছে সেদিকে এই মেয়ের বিন্দুমাত্র খেয়াল নেই। সে পড়ে আছে বিচার দেওয়া নিয়ে। কাব্য মনে মনে আওড়ালো, আসলে ভুলটা আমারই। আমি অযথা একটু বেশি ভেবে ফেলেছি। সংবেদনশীলতা এই মেয়ের স্বভাবে নেই। নিরামিষ। কাব্য হাত সরিয়ে নিয়ে বলল, তোমার নাচানাচি বন্ধ করো আগে। আমি নাচলাম কখন? হাত ধরে লাফালাফি কেন করছো? চৌত্রী গলা নামিয়ে বলল, সরি, ভয় নেই, কাউকে কিছু বলবো না আমি। নিচে চলো। কাব্যের সঙ্গে নিচে নামলো চৌত্রী। রাতের খাওয়া দাওয়া সবাই আজ এ বাড়ি থেকেই করে গেছে। দুই পরিবারের ভাবসাব দেখে মনে হলো বিয়ের কথাবার্তা 80%ই পাকা। চৌত্রী সবার সাথে থেকেও চুপ করে রইল। রাতে আজ দিশা ওদের সাথে ঘুমাবে। ওরা তিনজন একসাথে ঘুমালে চৌত্রী সবসময় ওদের দুবোনের মাঝখানে শয়। দিশা যখন আর সাইডে শুতে যাচ্ছিল, চৌত্রী বাধা দিয়ে বলল, তুই মাঝখানে শো, আমি কিনারে ঘুমাবো। দিশা বেশ অবাকই হলো চৌত্রীর এমন পরিবর্তনে। রুহানিয়া তখন রুমের দরজা লাগাচ্ছিল। সে নিজেও অবাক। দরজা লাগিয়ে খাটের ওপর বসে বলল, চৌত্রী, কি হয়েছে তোর? বালিশ ঠিক করে শুয়ে চৌত্রী বলল, কি হবে? কিছুই না। কিছু তো একটা অবশ্যই হয়েছে। বিকেল থেকে দেখছি তুমি গাল ফুলে রেখেছিস। কেন বলতো? গাল ফুলিয়ে রাখতে যাব কেন? আমার গাল তো এমনিতেই ফুলো ফুলো। চাপা ভাঙা নাকি? দিশা এই কথায় শব্দ করে হেসে ওঠে। চৌত্রী একবার ওর দিকে ফিরে কপাল পাকালো। দিশা দুহাতে নিজের মুখ চেপে ধরে বলল, সরি। রুহানিয়া চৌধুরীর হাত ধরে টেনে উঠিয়ে বসালো। চৌধুরী নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, কি হয়েছে? এমন করছো কেন? ঘুমাবো আমি, সকালে ক্লাস আছে। তোর কি হয়েছে সেটা বল। আমার কিছুই হয়নি। তাহলে তুই আমাকে এড়িয়ে চলছিস কেন? কারণ আমি তোমার কেউ না, তাই? বিস্ময়ভূত হয়ে তাকিয়ে আছে রুহানিয়া। দিশাও কিছুই বুঝতে পারছে না। রুহানিয়া এবার পা উঠিয়ে বসল। জোর করে চৌধুরীর দুহাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, তুই কি কোনো কারণে আমার উপর রেগে আছিস? বিকেল থেকে আটকে রাখা কান্নাগুলো এবার বারণ শুনল না। ঝরঝর করে চোখের পানি পড়ছে চৌধুরীর। রুহানি আর দিশা দুজনে হতবিবল হয়ে যায় এই কাণ্ডে। চৌধুরী কাঁদতে কাঁদতে বলে, হাত ছাড়ো আমার। তুমি আমার সাথে আর কখনো কথা বলবে না। আমি তো কেউ না তোমার। রুহানিয়া অসহায়ের মতো বলল, আমার অপরাধ কি? প্লিজ লক্ষ্মী বোন আমার, কাঁদিস না তুই।
বল, আমি কি করেছি? চৈত্রী ফুপিয়ে ফুপিয়ে বলল, তুমি যে জিহাদ ভাইয়াকে বিয়ে করতে রাজি হয়েছো, কেন জানাওনি আমায়? তারা আসবে, কাকিরা আসবে, এসব কিছুই তো তুমি আমাকে জানাওনি। আসলে তুমি প্রয়োজনই মনে করনি। কারণ আমি তো আর দিশা নই। দিশা তোমার আপন বোন, কিন্তু আমি তো কাজিন। বলতে গেলে পরই। কথাগুলো বলতে বলতেই ঠোঁট ভেঙে আবার কান্না শুরু করে চৈত্রী। দিশা আহত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তার চোখও ছলছল করছে। সে কারো কান্না সহ্য করতে পারে না। আর সামনে থাকা সেই মানুষটা যদি হয় প্রিয় মানুষ, তাহলে তো কথাও নেই। দিশার নিজেরও বোনের ওপর খুব রাগ হলো। সে নাক ফুলিয়ে ভাঙ্গা ভাঙ্গা গলায় রুহানিয়াকে বলল, এমনিতে তো চৌত্রীর ওপর খুব ভালোবাসা দেখাস, কত আদর, তাহলে ওকে কেন জানাসনি? রুহানিয়া পড়েছে মাঝ সাগরে। এদিকে চৌত্রী হাউমাউ করে কাছে, ওদিকে দিশার অভিযোগের বান। সে চৌত্রীকে জড়িয়ে ধরে বলল, আমাকে তুই ভুল বুঝছিস বোন। তোকে জানানোর সুযোগটাই তো আমি পাইনি। তুই প্রতিদিন রাত 12টার মধ্যে পড়া শেষ করে ঘুমিয়ে পড়িস। গতকাল রাতেও তুই 11:30টায় ঘুমিয়ে পড়েছিস। রাতে 1টায় জিহাদের সাথে কথাবার্তা বলে সিদ্ধান্ত এসেছি যে আমি এই বিয়েতে রাজি হব। ওই সময় থেকে ঘুম থেকে তুলে ইচ্ছে হয়নি। কাকি জেগিয়েছিল, তাই কাকিকে জানিয়েছি। কাকি তখনই বাড়িতে ফোন করে মাকে সব জানিয়েছে। মা সকালে বাবাকে বলেছে। বাবা তখন সকল কিছু বিস্তারিত জানার জন্য কাকিকে ফোন করেছিল। কাকি জরুরি তলব বলে যে করে হোক আজকে আসতে বলেছে। জিহাদও চায়নি দেরি করতে। ও নিজে ওর বাবা মাকে আজ ঢাকায় চলে আসতে বলেছে। বাসায় আর কাকিকে এসব জানানোর কথা জিহাদকে জানাবো বলে রুমে এসে ফোন করেছিলাম। ওই সময় কথা বলতে বলতে ভোর হয়ে গেছে। লেট করে ঘুমিয়েছে বলে সকালে উঠতেও আমার দেরি হয়েছিল। আমি উঠে দেখি তুই কলেজে চলে গেছিস। কলেজে তোর ফোন নেওয়ার নিষেধ, তাই তো ফোন করেও জানাতে পারিনি। দুপুরে তো আর তুই বাসায় আসিস না। সব মিলিয়ে তোকে জানানোর মতো সময় সুযোগ কোনোটাই আমার হয়ে ওঠেনি। রুহানিয়াকে চৈত্রী যতটা ভালোবাসে ততটা বিশ্বাসও করে। তাই সে যা বলছে তার সবটাই সে সত্য, এতে কোনো সন্দেহ নেই। অন্যদিকে সত্যিটা জানার পূর্বে চৈত্রীর নিজেও নিজ স্থানে সঠিক ছিল। এক কথায় বলতে গেলে একটা ছোট্ট ভুল বোঝাবুঝি হয়ে গেছে। চৈত্রীর কান্নার গতি এবার কমে আসে। রুহানিয়া ওর মাথায় হাত বুলিয়ে বলে, এবার আর রাগ করে থাকিস না প্লিজ। চৈত্রী চোখ মুছে বলল, সরি আপাই, ভুলটা আসলে আমারই। দিশা তখন চৈত্রীকে জড়িয়ে ধরে বলল, তোর কোনো ভুল হয়নি, আপুরও না, শুধু একটু ভুল বোঝাবুঝি হয়েছে, এই যা। রুহানিয়া দিশার গালে টেনে বলল, একটু আগে তো তুই আমায় ভুল বুঝেছিলি। ভুল বুঝবই তো। তোর কারণে চৈত্রী কেঁদেছে। আমার কষ্ট হয় না? সব কষ্ট শুধু তোদের একারই হয়, তাই না? আমার তো কষ্ট হয় না কোনো। দিশার চৈত্রী একসাথে রুহানিয়াকে জড়িয়ে ধরে বলল, সরি, আর ভুল বুঝবো না আমরা। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে কাব্য। রুমে নীল রঙের ড্রিম লাইটের আবছা আলোতে নিজের ক্ষতস্থানটি দেখছে। যতবার ব্যথা অনুভব হচ্ছে, ততবারই চৈত্রীর মায়া মায়া ভীত মুখটা চোখের সামনে ভেসে উঠছে। পরক্ষণে আবার হাসিও পাচ্ছে। সে আকাশমুখী হয়েছিল। মাথার ওপর সিলিং ফ্যানটি বিরতিহীনভাবে ঘুরছে। পাশের সিঙ্গেল খাটে শুয়ে শুয়ে ইউটিউবে গান শুনছে তিতাস। জিহাদ আজ ওদের সাথে নেই। ওর বাবা মাকে নিয়ে খালার বাসায় গেছে। তিতাস নড়ে চড়ে বলে, কি রে, ঘুমাবি না আজ? কাব্য ওর দিকে তাকিয়ে বলল, তুই ঘুমাস না কেন? এতক্ষণ তো ঘুমের যন্ত্রণায় টিকতে পারছিলাম না রে ভাই। আর এখন ঘুমই নাই। আমারও একই অবস্থা। তিতাস হাসতে হাসতে বলল, শুভ্রর বিয়েতে গিয়ে মাঝখান থেকে জিহাদ ছক্কা মেরে দিল। তোর আর চৈত্রীর ঝগড়াঝাটি দেখে আমি তো ভেবেছিলাম হলে তোদের কিছুই হবে। আর যাদের নিয়ে কিছু ভাবিনি, তারাই বিয়ে করতে চলেছে। কাব্য মাথার নিচে দুহাত রেখে বলল, চৌত্রী আর আমি, এ যেন আকাশ আর পাতাল। কেন? মেয়েটা তো ভালো, খারাপ বলিনি। এক নম্বরের একটা ঝগড়াটে আর নিরামিষ টাইপের মেয়ে। কি হয়েছে বলতো? আরে, আমি ওকে ফোন করতাম, মেসেজ করতাম, এসব কিছু রুহানি আপুর কাছে বলেছে। আবার বলছে আমি নাকি বিরক্ত করি। রুহি আপু আবার জিহাদ ভাইয়াকে বলেছে আমি যেন ওকে আর ফোন বা মেসেজ না করি। ও খুব সেন্সিটিভ টাইপের মেয়ে। বাপরে বাপ, তলে তলে এত দূর। এত দূর আর কোথায় দেখলি? মনে তো জায়গায় করতে পারলাম না। তার আগেই বিচার দিয়ে বসে আছে। তুই আর ফোন করিসনি? না। আবার কাকে বিচার দেয় ঠিক আছে নাকি? শুভ্র জানলে বিষয়টা খারাপভাবে নেবে। তুই কি সত্যি চৈত্রীকে ভালোবাসিস? চৈত্রীর মতো তোর কি মনে হয় আমি মজা করছি? না মানে, কত ওয়েল ওয়েল মেয়ে, স্টাবলিশড মেয়ে তোকে পছন্দ করে, বিয়ে করতে চায়। ওদের রেখে, হ্যাঁ, ওদের রেখে আমার চৈত্রীকেই ভালো লাগে। একটা কথা জানিস তো?
আমাদের যারা ভালোবাসে তাদেরকে আমাদের ভালো লাগে না, আবার আমরা যাদের পছন্দ করি তারা আমাদের পছন্দ করে না। এটাই হচ্ছে বাস্তবতা। এত এত অপশন হাতে থাকা সত্ত্বেও এইটুকুন পিচি বাচ্চা মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছি। রীতিমতো নাকানি চুবানি খাওয়ানোর পরও ওই মেয়ে বুঝে না যে আমি তাকে ভালোবাসি। তিতাস আফসোস করে বলল, আহারে, কেন যে বয়সে এত ছোট মেয়ে প্রেমে পড়তে গেলি। চল শক্ত হয়ে ওঠে কাব্যর। তিতাস যে ওকে নিয়ে মজা উড়েছে এটা বেশ ভালোই টের পাচ্ছে সে। দাঁতে দাঁত পিষে বলল, ঢং করিস না। তুই যে কেমন করে দিশার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিলি সেটা কিন্তু আমি দেখেছি। আর হ্যাঁ, দিশাও আহামরি বড় মেয়ে নয়, ঠিক আছে? তিতাস থতমত খেয়ে বলে, কি যাতা বলিস? আমি আবার কখন দিশার দিকে তাকালাম? তোর এই বাজে অভিনয় অন্য কারো সামনে করিস। এখন চুপ করে থাক, কথা বলতে ভালো লাগছে না। চৈত্রীকে মিস করছিস? কাব্য কিয়ৎক্ষণ নীরব থেকে বলল, হুম। তোকে একটা বুদ্ধি দিই। তোর আজাইরা বুদ্ধি আমার লাগবে না। আরে বেটা, ভালো বুদ্ধি, একদম কার্যকরী। মজা করবি না তো? একদম না। কাব্য শোয়া থেকে উঠে বসে বলল, বল শুনি। চৈত্রে বিচার দেওয়ার পর তুই তো আর ফোন দিসনি, তাই না? তোদের মধ্যে কথাও হয়নি। ফোন দিইনি, কিন্তু কথা হয়েছিল আজ ছাদে, সামনাসামনি। সমস্যা নেই। আসল কথা হচ্ছে, তোর যতই খারাপ লাগুক তুই ফোন করবি না, মেসেজও করবি না। এরপর এবার দেখা হলে আগ বাড়িয়ে কথাও বলবি না। ও যদি কথা বলতে আসে তুই একটু এড়িয়ে এড়িয়ে কথা বলবি। বলতে গেলে অ্যাভয়েড করবি। শালা, এমনিতে ওর মন পায় না। অ্যাভয়েড করলে এখন তো আরো পাবো না। আহা, প্যারা কেন নিচ্ছিস? মাঝে মাঝে ইগনোর করেও ভালোবাসা পাওয়া যায়, জানিস? এই যে, তুই এখন আরোকে ফোন করিস না, মেসেজ করিস না, আমি শিওর এখনো তোকে মিস করে। সত্যি? আলবাত। তাহলেও নিজে থেকে একটা ফোন বা মেসেজ কেন করে না? বোকার মতো প্রশ্ন করছিস কেন? ও নিজে বিচার দিয়েছে, এখন আবার নিজেই ফোন করবে? ইগো বলতেও তো একটা কথা আছে। নিকুচি করেছি এমন ইগনোর। হ্যাঁ কর, তুইও এগিয়ে দেখাবি। ইগনোর করবি, তখন দেখবি ও নিজেই কেমন সুরসুর করে লাইনে চলে আসে। আর যদি না আসে, আসবে আসবে। তবে যদি দেখিস আসলে আসতেছে না, কথা বলে না, তখন তুই নিজে থেকে যোগাযোগ করবি। তবে হ্যাঁ, ভুলেও উল্টাপাল্টা কথা বলে রাগিয়ে দিবি না। সুন্দর মতো গাম্ভীর্য বজায় রেখে কথা বলবি। আপাতত আমার কি করা উচিত? আপাতত ওকে ওর মতো থাকতে দে, আর তুই ইগনোর করতে থাক। কাব্য ভারী দীর্ঘশ্বাস নিয়ে একটু টেনে টুনে বলল, ঠিক আছে। সব খোঁজ খবর নেওয়া শেষে দুই পরিবার বিয়েতে সম্পূর্ণ মতামত দিয়েছে। রুহানিয়া আর দিশা এখন গ্রামে। জিহাদ তার পরিবার নিয়ে পাকা কথা গ্রামে এসে ঠিক করেছে। বিয়ে হবে 3 মাস পর। আপাতত জিহাদ আর রুহানিয়া চুটিয়ে প্রেম করছে। সময় সুযোগ পেলেই দুটিতে মিলে সারাক্ষণ ফোনে গুজুর গুজুর করতেই থাকে। রাত প্রায় 2টো বাজে। দুজনের কারো চোখেই ঘুম নেই। জিহাদ অসহায় ভঙ্গিতে বলে, একটা কথা বলবো রুহি? রুহি সম্মতি জানিয়ে বলল, জিজ্ঞেস করার কি আছে, বলে ফেলুন। তোমাকে খুব দেখতে ইচ্ছে করে। প্রতিদিনই তো ভিডিও কলে কথা হচ্ছে। ভিডিও কলে দেখা আর সামনে থেকে দেখা কি এক হলো? 2 সপ্তাহ হয়ে গেছে সামনাসামনি দেখা হয় না। রুহানিয়া ঠোঁট টিপে হেসে বলল, তাহলে এখন কি করা যায়? তুমি ঢাকায় আসো। এখন ঢাকায় কি করে যাব? বাবা মাই তো কি ভাববে? কেউ কিছু ভাববে না। তুমি রাজি হলেই হলো। বাকিটা আমি সামলে নেব। আপনি সামলে নেবেন মানে? চৌধুরীকে দিয়ে বলাবো। ওর কথা তোমার বাবা মা ফেলতে পারবে না। ও আচ্ছা, এখন আমার বোনকে গুটি হিসেবে ব্যবহার করছেন? এভাবে কেন বলছো? তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে। রুহানিয়া হেসে বলল, মজা করেছি। বাড়িতে যদি ম্যানেজ করাতে পারেন তাহলে আমার কোনো আপত্তি নেই। জেহাদ খুশি হলো। পরের দিন সকালে তিতাসকে নিয়ে চৌধুরীর কলেজের সামনে হাজির হলো জিহাদ। চাইলে ফোনে কথাগুলো বলা যেত, তবে জিহাদের মনে হয়েছে সামনাসামনি ভালো মতো বুঝে বলা যাবে। ওদের দুজনকে দেখে চৌধুরী একটু অবাকই হলো। আনমনে সে কাব্যকে খুঁজছিল, কিন্তু সে আসেনি। যারপনায় মন খারাপ হলো তার। এই কদিনে কাব্য সত্যি তার কোনো ফোন করেনি, মেসেজ করেনি, এমনকি সামনেও আসেনি। এবং অবাক লাগলেও সত্যি যে চৌধুরী কাব্যকে ভীষণ মিস করেছে, আর এখনো করে। কতবার সে নিজ থেকে কল দিতে গিয়ে ফোনটা আবার রেখে দিয়েছে, তার কোনো ইয়ত্তা নেই। একসময় এই ছেলেটাকে তার বিরক্ত লাগতো। চরম বিরক্তকর মানুষ ছিল চৌধুরীর কাছে। আর এখন কিনা তার শূন্যতায় চৌধুরীকে জ্বালিয়ে মারছে। সময় বুঝে এভাবে বদলে যায়? কি বা আবার করার আছে? চৌধুরী তো আর যে কাব্যকে মিস করতে যায়নি। কাব্য নিজেই তার অভ্যাসে পদার্পণ করেছিল।
আর এখন সময় বুঝে পাল্টেও গেছে, নাকি চৈত্রী নিজেকে তাকে বদলে যেতে বাধ্য করেছে? তার চিন্তা চেতনার রেশ কাটে জিহাদের প্রশ্নে। জিহাদ জিজ্ঞেস করে, তোমার এখন সময় হবে তো? চৈত্রী একবার হাত ঘড়িতে সময় দেখে নিয়ে বলল, ক্লাস শুরু হতে এখনো 25 মিনিট বাকি, 20 মিনিট দেওয়া যাবে। জিহাদ প্রসন্ন হয়ে বলল, এটাই অনেক। কলেজের পাশের একটা ক্যাফেতে বসলো ওরা। চৌধুরী আনমনে জিজ্ঞেস করে ফেলল, আজ অফিস নেই আপনাদের? জবাবে জিহাদ বলল, আমি ছুটি নিয়েছি। তিতাস কাব্যর জন্য যায়নি। ভ্রুকুটি করে চৌধুরী জানতে চাইল, ওনার কি হয়েছে? অসুস্থ একটু, বলল তিতাস। সঙ্গে আর চোখে চৌধুরীকে তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করে মনের ভাবও বোঝার চেষ্টা করে নিল। চৌধুরী অবশ্য কিছু বলল না, অনেকটা মুখে কুলো পেটে বসে রইল। জিহাদ নিজের প্রসঙ্গে এসে সবটা খুলে বলল এবং অনুনয় করল চৌধুরী যেন তার অনুরোধে রাজি হয়ে যায়। দ্বিমত করেনি চৌধুরী নিজেও, কারণ রুহানিকে ছাড়া এখন তার নিজের রুমে ভালো লাগে না। কাব্যর মতো রুহি নিজেও তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। সেদিনই বিকেলে কলেজ থেকে বাড়িতে ফিরে মায়ের কাছে বায়না ধরল চৌধুরী রুহানিয়াকে নিয়ে আসার জন্য। মেয়ে তার বড্ড জেদি জানে, তাই সে বলেছে, ঠিক আছে, তুই নিজেই ফোন করে বল। চৈত্রী সত্যি সত্যি ফোন করে কাকার কাকিকে মানিয়ে নিয়েছে। কালকে সকালে ট্রেনে যেন রুহানিয়াকে পাঠিয়ে দেওয়া হয়, এই হুকুম জারি করেছে। দিশাকেও সাথে পাঠাতে বলেছিল, তবে পড়াশোনার ক্ষতি হবে ভেবে দিশার যাওয়ার পারমিশন আপাতত হয়নি। কিছুটা মন খারাপ হলেও চৈত্রী মেনে নিয়েছে। কথা শেষ করে রুমে এসে অনেকক্ষণ পায়চারি করেছে। কাব্যর অসুস্থতার কথা শুনে মনটা বিষণ্ণ হয়েছিল সারাদিন। ক্লাসেও মন বসেনি। এমনটা যে কেন হচ্ছে কে জানে। অবশেষে সে কল করতে গিয়েও অদৃশ্য এক দেওয়ালের উপস্থিতি টের পেয়ে কল করতে পারেনি। জেসমিন বেগমকে বলেছে আগামীকাল সে কলেজে যাবে না, স্টেশনে যাবে রুহানিয়াকে আনতে। একটা দিনের কথা ভেবে জেসমিন বেগমও আর বাদশাদিনী, শুধু জানতে চেয়েছিল সাথে জিহাদ যাবে কিনা। চৌত্রী মাথা নাড়িয়ে হ্যাঁ বলেছে। প্রত্যুত্তরে মৃদু হেসেছিলেন শুধু তিনি। সারা রাত তার ভালো করে ঘুমও হলো না, যার দরুন সকালে ঘুম ভেঙে দেখল চোখ দুটি লাল হয়ে আছে। সে হাই তুলে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে গোসল করে সাদা রঙের একটা থ্রি পিস পরে। ভেজা চুল তাই আর বাঁধেনি। সকালের নাস্তা সেরে বেরিয়ে পড়েছে জিহাদের সাথে। স্টেশনে পৌঁছে দেখল সেখানে কাব্য আর তিতাসও আছে। কাব্য যখন এসেছে চৌধুরীও জিহাদের সাথে স্টেশনে আসবে, তখন থেকে তার মন উতলা হয়েছে চৌধুরীকে দেখার জন্য। কতদিন সরাসরি দেখা হয় না, কথা হয় না। মাঝে মাঝে সে দূর থেকে লুকিয়ে চৌধুরীকে দেখত, কিন্তু এতে তার মন ভরত না। তাই এতদিন পর এমন একটা সুযোগ পেয়ে মোটেও হাতছাড়া করতে রাজি হয়নি। বন্ধুর বেগতিক অবস্থা দেখে জিহাদ কিংবা তিতাস কেউই না করতে পারেনি। চৌধুরী গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে, ওদের মাঝখানে তিতাস দাঁড়ানো। কাব্য ছটফট করছিল কথা বলার জন্য, কিন্তু কিভাবে কথা বলা শুরু করবে বুঝতে পারছে না। অন্যদিকে কাব্যকে এতদিন পর দেখা মাত্র চৌধুরীর অভিমানের পারদ তরতর করে বাড়তে থাকে। অথচ মানুষটার উপর অভিমান করার কোনো অধিকারই তার নেই। তবুও যেন অদৃশ্য এক অধিকার যেচে এসে তার মস্তিষ্কে জোর খাটাচ্ছে। তিতাস কাব্যর মনের অবস্থা বুঝতে পেরে ভাবতে লাগলো, কিভাবে দুজনের কথা বলিয়ে দেওয়া যায়। হুট করেই খেয়াল হলো কাব্য নিজেও সাদা শার্ট পরেছে। আচমকা যেন বিশাল এক আইডিয়া আকাশ থেকে তার মাথার ওপর পড়ল। ভেতরে ভেতরে উত্তেজিত হলেও নিজেকে সামলে নিয়ে বলল, কি ব্যাপার, দুজনেই দেখছি ম্যাচিং ম্যাচিং, প্ল্যানিং বুঝি? চৌধুরী ঝুঁকে একবার আর দৃষ্টিতে কাব্যের দিকে তাকালো। রাগান্বিত স্বরে বলল, প্ল্যান কেন হতে যাবে? সে সাদা পড়বে জানলে কশিনকালেও আমি আজ সাদা পড়তাম না। মুখে এই কথা বললেও মন যেন বলছিল অন্য কিছু। এতদিন পরও চৌধুরীর মন এমন কঠোরতা দেখে মনে মনে আহত হয় কাব্য। তিতাসের সেদিনের বুদ্ধি সব বিফলে গেল। সে চৌধুরীর মনে কোনো জায়গা করে নিতে পারেনি। এখনও কাব্য তার কাছে বিরক্তিকর একজন ব্যক্তি। অন্তত কথাবার্তায় তো সেটাই প্রমাণিত। কাব্য আর কিছু না বলে বসে পড়ল। শরীরটা ভালো লাগছে না, জ্বর এখনো কমেনি। চৌধুরীর সাথে দেখা হবে এই খুশিতে মন এতক্ষণ উৎফুল্ল থাকলেও চৈত্রীর স্পষ্ট বাক্যে তার সকল উৎফুল্লতা অবেগিয়ে মনে একরাশ কষ্ট ভর করেছে। কাব্যর নিরাপত্তা দেখে চৌধুরী ভীষণ অবাক হলো। আগের কাব্য তো এমন ছিল না। চৌধুরী জিহাদের কানে কানে কিছু বলে কাব্যের পাশে কিছুটা দূরত্ব রেখে বসল। তিতাস নিশ্চুপ হয়ে কাব্যর অন্য পাশে বসে আছে। কেউ কোনো কথা বলছে না। কিছুক্ষণ বাদে জিহাদকে দোকান থেকে আসতে দেখে চৈত্রী উঠে এগিয়ে যায়। জিনিসগুলো নিয়ে ফিরে সে কাব্যর পাশে বসে। নিন। কাব্য অবাক হয়ে থাকায় চৈত্রীর দিকে। চৈত্রী ভ্রু কুঁচকে রেখেছে।
কাব্যকে তাকাতে দেখে কুচকানো ভ্রু আরো কিছুটা কুচকে ফেলে। জিজ্ঞেস করে, ওভাবে তাকিয়ে আছেন কেন? জ্বরে তো দেখে একদম কাবু হয়ে গেছেন। কাব্য নিশ্চুপ। চৈত্রী বলল, জ্বরের জন্য বুঝি এনার্জি কমে গেছে? নাকি জ্বরের আগে থেকেই আমায় মানানোর এনার্জি কমে গেছে? সেদিন মনে হয় এনার্জি বিস্কুট সম্পূর্ণ খাননি। নিন, এখন এনার্জি বিস্কুট খেয়ে আপনি ফের আমায় মানানোর জন্য এনার্জি তৈরি করুন। আর আমি ঝগড়া করার জন্য এনার্জি তৈরি করি। কাব্য হেসে ফেলে। তার চোখে পানি চলে আসে। জ্বরের প্রভাবে নাকি খুশিতে সেটা সে বুঝতে পারছে না। তিতাস আর জিহাদ এতক্ষণ চুপচাপ ওদের দেখছিল আর কথা শুনছিল। চৈত্রীর স্বাভাবিক ব্যবহারে ওরাও ভীষণ খুশি হয়। এর মাঝেই ট্রেন এসে পড়ে স্টেশনে। জিহাদ তিতাসের উদ্দেশ্যে বলল, চল, আমরা গিয়ে রুহিকে খুঁজি। তিতাস মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। চৌধুরী বিস্কুটের প্যাকেট ছিঁড়ে এগিয়ে গিয়ে বলল, হা করে তাকিয়ে আছেন কেন? এনার্জি বিস্কুট খান আর এনার্জি বাড়ান। কাব্য এবারও হাসে। বলে, তোমার হাতটাকে একটু ধরতে দেবে চৈত্র? চৌধুরী আর চোখে একবার তাকালো। কেমন জানি লজ্জা লাগছে তার। কাব্যর চোখে মুখে একরকম মাদকতা রয়েছে। চৌধুরী স্পষ্ট খেয়াল করেছে এটা। দমকা হাওয়ায় চুলগুলো উড়ে মুখের উপরে সে বিরক্ত করছিল ভীষণ। চৌধুরী চুলগুলোকে কানের পিঠে গুজে দিল। কাব্য বাধা দিয়ে বলল, চুলগুলোকে আটকাচ্ছ কেন? ওদের উঠতে দাও। বিরক্ত লাগছিল। কাব্য হাসে। মুচকি এসে বলে, সে তো প্রথম প্রথম আমাকেও তোমার বিরক্ত লাগতো। মানিয়ে তো নিয়েছো, তাই না? এমনভাবে বলছেন কেন? আপনি বিরক্ত করতেন বলেই তো বিরক্ত লাগতো। আচ্ছা বেশ, মানলাম। এখনই কি বিরক্তিকর আমিটাকে বিরক্ত লাগে তোমার? ওহো। চৈত্র, তুমি ভীষণ কিপটে জানো। চৌধুরী চোখ দুটো বড় বড় করে তাকালো কাব্যের দিকে। চোখের ভাষায় উত্তর পাওয়ার আকাঙ্ক্ষা। কাব্যর সামনে দৃষ্টি রেখে বলল, সকালে হাতটা ধরতে চাইলাম, দিলে না। এখন গানের ভাষায় নিজের মনের কথা জানালাম, সেখানে কোনো রেসপন্স করলে না। তুমি এমন কেন? কথাগুলো বলা শেষ করে পাশে বসে থাকা চৌত্রীর দিকে তাকালো কাব্য। চৌত্রী এতক্ষণ তার দিকে তাকিয়ে থাকলেও এবার সে দৃষ্টি সরিয়ে নিয়েছে। দুজনে বর্তমানে আছে বিশাল নদীর বুকে, নৌকার মাঝে। মাঝে তার দক্ষ হাতে বইটা চালাচ্ছে। নীরব শীতল নদীর বুক চিরে বয়ে চলেছে ডিঙ্গি নৌকাটি। বিকেলের শীতল বাতাসে মনোরম পরিবেশটিকে আরো মোহনীয় করে তুলেছে সময়। সকালে চৈত্রী হাট বাড়াতে গিয়েও পারেনি। সে সময় রুহানিয়া, জিহাদ আর তিতাস চলে এসেছিল। কাব্যর আবদার বেমালন ভুলে গিয়ে চৈত্রী দৌড়ে গিয়ে রুহানিকে জড়িয়ে ধরেছিল। বাড়ি ফেরার পথেও কাব্যর সাথে তেমন কোনো কথা হয়নি। বাড়িতে আসার পর চৌত্রীর সেটা খেয়াল হয়েছে এবং আর কোনো কিছু না ভেবেই সে কাব্যকে ফোন করেছিল। ছোট্ট আবদারটিকে উপেক্ষা করে যাওয়াতে কাব্যর ভীষণ মন খারাপ হয়েছিল। একটু আধ অভিমানও হয়েছিল বইকি। কিন্তু সে তো আর চৈত্রীর মতো তার অভিমানগুলো বুঝিয়ে দিতে পারে না। মন খারাপ করে বসে থাকতে পারে না। তাই যতটা পেরেছে পথে সবার সাথে স্বাভাবিক থেকেছে। হেসে কথা বলেছে। এমনকি জ্বরও তখন তাকে কাবু করতে পারেনি। তবে তার মন বলছিল, বাড়ি ফিরে চৈত্রী নিশ্চয়ই তাকে ফোন করবে। তার মনের কথা সত্যি হয়। সত্যি চৈত্রী তাকে ফোন করেছিল, যার দরুন কাব্যের ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটে উঠেছিল। দুজনেই কথা বলে ঠিক করেছিল আজ বিকেলে দেখা করবে। চৈত্রী মনে মনে অতীতের কথাগুলো ভাবছিল। এবার সে জিন্স হাঁটুর নিচে অবধি ভাঁজ করে নিয়ে পানিতে পা নামালো। কাব্য আতকে উঠে বলল, কি করছো? চৈত্রী কাব্যের দিকে তাকিয়ে বলল, ভয় পাচ্ছেন কেন? পানিতে নামবো না। যদি পড়ে যাও, পা উঠিয়ে বসো। পড়ে গেলে আপনি তুলবেন। সবসময় মজা ভালো লাগে না চৈত্র। প্লিজ, পা উঠিয়ে বসো। নৌকা দুলছে দেখেছো? প্লিজ চৈত্র। চৈত্রী কাব্যর কপালে হাত রেখে বলল, ও মা, এমন কেন করছেন? জ্বর বেড়েছে বুঝি? কাব্য স্তব্ধ হয়ে গেল। এমনভাবেই চৈত্রীর আদরের ছোঁয়া প্রথম পেল। পিঠের মেরুদণ্ড দ্বারা মনে হলো শীতল এক হাওয়া বয়ে যাচ্ছে। বুকের ভেতর ঢিপ ঢিপ আওয়াজ হচ্ছে। অজানা এক ভালো লাগার সমুদ্রের অতলে ডুবে যাচ্ছে সে। স্থির দৃষ্টি চৈতির মুখের দিকে নিবদ্ধ। কাব্যর খুব করে ইচ্ছে করছিল চৈত্রের হাস্যোজ্জ্বল চোখে দোপাতায় হালকা করে চুমু খেতে। ততক্ষণে চৈত্রীর হাত ছড়িয়ে নিয়েছে। কল্পনার রাজ্য থেকে কাব্য তখনও নিস্তার পায়নি। চৈত্রী দুষ্টুমি করে পানি ছিটিয়ে দিল কাব্যর মুখে। কাব্য হকচকিয়ে ওঠে। কিছু বলার পূর্বেই দেখে চৈত্রী পানি থেকে এখনো পা উঠায়নি। উল্টো পানিতে পা দিয়ে ঝাপাঝাপি করছে। এতে পানিতে অদ্ভুত ঝুপঝুপ কলকলানের মতো শব্দ হচ্ছে। চৈত্রীকে এভাবে প্রাণোচ্ছল দেখতে যেমন ভালো লাগছিল, তেমনি পানির এই অদ্ভুত শব্দগুলো ভালো লাগছিল। এত ভালো লাগার মাঝেও কাব্যর মনে ভয় কাটেনি। সে বারবার অনুনয় করে বলেছে, প্লিজ পা উঠিয়ে বসো না চৈত্র। কেন কথা শুনছো না?
চৈত্রী তখনও পা দিয়ে পানিতে শব্দ করছিল। এবার সে নিজের একটা হাত কাপড় দিকে এগিয়ে দিয়ে বলল, এই তো যখন ভয়, ঠিক আছে, আপনি তবে আমার হাত ধরে রাখুন, তাহলে নিশ্চয়ই আমার আর পানিতে পড়ে যাওয়ার ভয় থাকবে না। চৈত্রীর নিঃসংকোচে বলা কথাগুলোর মাঝে বারবার তলিয়ে যাচ্ছিল কাব্য, তবে সুযোগ হাতছাড়া করল না। শক্ত করে নিজের হাতের মুঠোয় চৈত্রীর হাত চেপে ধরে বসে রইল। নিজের প্রাণের বিনিময় হলেও এই মেয়েটিকে তার আগলে রাখতে হবে। কাব্যর এমন নিস্তব্ধতায় চৈত্রী মুচকি এসে বলল, আচ্ছা, তখন জিজ্ঞেস করলেন আমি কেমন কেন? আমি আসলে কেমন তুমি জানো না? ওহু, তুমি একটা নিরামিষ, তাই? তাহলে আর উপায় কি? উপায় একটাই। শুনি কি উপায়? আমায় বিয়ে করে নাও। তোমায় আমিষ বানানোর দায়িত্ব আমার। কি? কাব্য ভয় পেয়ে যায়। চৈত্রী এমন রিয়াক্ট করছে কেন? আবার রেগে না যায় মেয়েটা? সে কথা পাল্টে বলল, আরে মজা করেছি। বরং এবারই যেন চৈত্রীর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে নতমুখে বলল, মজা করে বলেছেন? কাব্য পড়ল বিপাকে। সে না জানি কি বলবে, আর চৈত্রী যে কেমন রিয়াক্ট করবে, তাই সে চুপ করে থাকাকে শ্রেয় মনে করল। চৈত্রী ফের বলল, চুপ করে আছেন কেন? আমি কি কিছু জিজ্ঞেস করেছি? তুমি এমন রিয়াক্ট করছো কেন? আমি কোনো রিয়াক্ট করিনি। আপনি বলুন, কি বলবো? আমি যা জানতে চেয়েছি। তুমি কি জানতে চেয়েছো? চৈত্রী অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলে, মজা করছেন আপনি আমার সাথে? তাই একটু করছি অবশ্য। চৈত্রী হাত ছাড়িয়ে নিল কাব্যের হাত রেখে। রাগ করে অন্যদিকে তাকিয়ে আছে। প্রচণ্ড মেজাজ খারাপ তার। পানিতে ঝাঁপ দিবি কিনা বুঝতে পারছে না। ঝাঁপ দিলে মৃত্যু তো হতে পারে, কারণ সে সাঁতার জানে না। চৈত্রীর হুট করে এমন রেগে যাওয়াতে কাব্যও ভয় পাচ্ছে। জেদের বসে সত্যি সত্যি আবার পানিতে না ঝাঁপ না দেয়। কাব্য একটু এগিয়ে গিয়ে চৈত্রীর কাছে বসল। পেছন থেকে জড়িয়ে ধরে চৈত্রীর দুহাত নিজের হাতের মুঠোয় নিল। থুতনি রেখেছে চৈত্রীর কাঁধে। মুহূর্তে যেন জমে গেল চৈত্রী। একটু আগে মাথায় আসা উল্টাপাল্টা সকল চিন্তা যেন হঠাৎ করে তলবি তলপা নিয়ে কোথায় হারিয়ে গেছে। কাব্য মিহি কণ্ঠে জিজ্ঞেস করলো, আমার বউ হবে চৈত্র? চৈত্রী ঘাড় গড়িয়ে একবার তাকালো কাব্যের দিকে। কেন জানি তার ভীষণ কান্না পাচ্ছে। এ কান্না দুঃখের নয়, সুখের। কত শুধু ভালোবাসার প্রস্তাব সে পেয়েছে, কত ভাবে না এক একজন প্রপোজ করেছে, কিন্তু কাব্যর মতো এমন করে কেউ কখনো বলেনি আমার বউ হবে চৈত্র। ইস, ছোট্ট একটা লাইন, কিন্তু মনে হচ্ছিল পৃথিবীর সকল সুখ, আনন্দ, উচ্ছ্বাস কেবলমাত্র এই লাইনটিতেই আটকে আছে। সে তার চোখের পানি সংবরণ করতে পারল না। চুপ করে দুফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল কাব্যর হাতে। চৈত্রী মুখে কোনো উত্তর দেয়নি, তবে কাব্য তার উত্তর পেয়ে গেছে। সে চৈত্রীর মাথায় আলতো করে চুমু খেয়ে বলল, আজকের বিকেলটা আমি তোমাকে উৎসর্গ করলাম চৈত্র। আজকের বিকেলটা শুধু তোমারই নামে। চৈত্রের বিকেল। ভালো লাগা, ভালোবাসার আবেশে নিজেকে জড়িয়ে নিয়েছে চৈত্রী। সে কোনো রকম কথা বলল না। নৌকায় ঘোরা শেষ করে অন্য কোথাও যায়নি আর। বাড়িতে প্রাইভেট পড়ার কথা বলে বের হয়েছিল। দেরি হয়ে গেলে সমস্যা হতে পারে। কাব্য চৈত্রীকে বাড়ির একটু আগ পর্যন্ত পৌঁছে দিয়েছে। যতক্ষণ চৈত্রীকে দেখে গিয়েছে ততক্ষণ দাঁড়িয়েছিল। সে সীমানায় গিয়ে চৈত্রী একবার কিছু ফিরে তাকায়, চোখে মুখে লাজুকতার হাসি, তারপর দৌড়ে চলে যায় বাড়ির ভেতর। কাব্য নিজেও মুচকি আসে চৈত্রীর এহেন অবস্থা দেখে। বাড়িতে ফিরে বাবার মুখোমুখি হতে হয় চৈত্রীকে। তখনও তার চোখে মুখে হাসির ছোঁয়া। বাবার থমথমে মুখটা দেখে হাসি কিছুটা নিবল, কেমন যেন ইতস্ত ভাব। বাবাকে এড়িয়ে নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়ায় চৈত্রী। সে সময় বাবার গম্ভীর কণ্ঠস্বর শুনে দাঁড়িয়ে পড়ল চৈত্রী। এদিকে আসো, বললেন আনিস ইসলাম। চৈত্রী বাবার সামনে গিয়ে দাঁড়ালো। মাথা নত তার। ভয় ভয় হচ্ছে। সামনের সোফায় বসে আছেন আনিস ইসলাম। কিছুটা দূরত্বে দাঁড়িয়ে রয়েছে জেসমিন বেগম আর রুহানিয়া। আনিস ইসলাম মেয়ের উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলে? প্রাইভেট পড়তে? মিথ্যে কথা বলতে গিয়ে কণ্ঠস্বর কিছুটা কেঁপে উঠল চৈত্রীর। আনিস ইসলাম ধমকে উঠলেন। হুঙ্কার দিয়ে বললেন, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমার সামনে দাঁড়িয়ে তুমি অনায়াসে মিথ্যা বলে যাচ্ছ। একটু ভয় করছে না তোমার? চৈত্রী ভয়ে কেঁপে ওঠে। জেসমিন বেগম তার স্বামীকে জিজ্ঞেস করেন, কি হয়েছে? বকাবকি কেন করছো? ও তো প্রাইভেটেই গিয়েছিল। তুমি দেখেছো ও প্রাইভেট পড়তে গেছে? প্রাইভেটের নাম করে অন্য ছেলের সাথে ঘুরে বেড়ায়। জেসমিন বেগম এবং রুহানিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। চৈত্রীর মাথা তখনও নত, চোখ দুটো ছলছল করছিল। আনিস ইসলাম আবার ধমক দিয়ে বললেন, ছেলেটাকে? চৈত্রী কেঁদে ফেলে, কথা বলতে পারছে না কোনো। আনিস ইসলাম ফের বললেন, কাঁদছো কেন এখন? আমার প্রশ্নের উত্তর দাও। খবরদার,
মিথ্যে কোনো গল্প শোনানোর চেষ্টা করবে না। আমি স্পষ্ট দেখেছি তুমি নৌকায় একটা ছেলের সাথে ঘুরছিলে। সেই ছেলেটাকে আমি জানতে চাচ্ছি। চৈত্রী প্রথমে মুখ না খুলেও পরে ধমকের পর ধমক খেয়ে কাঁপা কাঁপা গলায় বলে, কাব্য মানে শুভ্রর বন্ধু? চৈত্রী ওপর নিচ মাথা ঝাঁকায়। তিনি রুহানিয়াকে বলেন চৈত্রীকে রুমে নিয়ে যেতে। এরপর কল দিলেন শুভ্রকে। রুমে গিয়ে অঝরে কাঁদতে থাকে চৈত্রী। রুহানিয়া ওকে জড়িয়ে ধরে কান্না থামানোর চেষ্টা করছে। তার নিজের মনেও অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কাব্যর সাথে চৈত্রীর সম্পর্ক হয়েছে অথচ এটা সে বুঝতে পারেনি। জিহাদের ফোন আসে মিনিট 10 পরে। চৈত্রীকে জড়িয়ে ধরে রেখেই ফোন রিসিভ করলো রুহানিয়া। ওপাশ থেকে জিহাদ ব্যস্ত ভঙ্গিতে বলল, বাড়িতে কি কিছু হয়েছে? রুহানিয়া উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো, কেন? চৈত্রীর বাবা শুভ্রকে ফোন দিয়ে অনেক রাগারাগি করেছে। অফিস ছুটির পর কাব্যকে নিয়ে বাসায় যেতে বলেছে। শুভ্র ফোন দিয়ে জেরা করে আমাদের সাথেও রাগারাগি করছে। কি হয়েছে তুমি কি জানো কিছু? সবটা জানি না। চৈত্রী প্রাইভেট পড়তে গিয়েছিল, মাত্র বাসায় ফিরেছে। কাকা নাকি দেখেছে কাব্যর সাথে নৌকায় ঘুরতে। চৈত্রীও স্বীকার করেছে। এর চেয়ে বেশি কিছু জানি না। তুমি কাব্য ভাইকে জিজ্ঞেস করো। কাব্য বাসায় নেই, আসতেছে। আসুক আগে, তারপর সবটা শুনছি। সন্ধ্যায় কি তোমরা আসবে? দেখি, কাব্য আসুক আগে। ঠিক আছে। ফোন রেখে রুহানিয়া চৌধুরীকে শান্ত করার চেষ্টা করে চলেছে। তবে হ্যাঁ, কোনোরকম জেরা কিংবা প্রশ্ন করেনি। শান্ত হলে চৌধুরী নিজে থেকেই সবটা বলবে। চৌধুরীর মুখে সবটা শোনার পূর্বে কোনোরকম বলা কওয়া ছাড়াই মিনিট বিশেকের মধ্যে বাড়িতে এসে উপস্থিত হয়েছে শুভ্র, কাব্য, জিহাদ আর তিতাস। ওদের সামনে গম্ভীর হয়ে বসে আছেন আনিস ইসলাম। তিনি সরাসরি কাব্যর দিকে প্রশ্ন ছড়ে দিলেন, কবে থেকে আমার মেয়ের সঙ্গে তোমার সম্পর্ক? কাব্য ভেতরে ভেতরে ভীষণ ঘাবড়ে গেলেও আনিস ইসলামের সামনে সহজ থাকার চেষ্টা করলো। বলল, আমাদের মধ্যে কোনো সম্পর্ক হয়নি। মিথ্যে বলছো কেন? আমি নিজে দেখেছি তোমাদের নৌকায় ঘুরতে। নাকি ধরা পড়ে এখন সবকিছু অস্বীকার করতে চাইছো? জি না আঙ্কেল, আমি সম্পূর্ণ কথাটি এখনো বলতেই পারিনি। এ কথা সত্য যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক হয়নি। তবে আমি চৈত্রীকে ভালোবাসি। চৈত্রী তোমার চেয়ে বয়সে অনেক ছোট। এত মেয়ে থাকতে চৈত্রীকে কেন তুমি ভালোবাসো? উত্তরটা আমি জানি। শুধুমাত্র টাইম পাস করার জন্য। তুমি শুভ্রর বন্ধু। সেই হিসেবে এই বাসায় তোমার যাতায়াত আমি সহজভাবে নিয়েছিলাম। তাই বলে আমার মেয়ের সাথে ভালোবাসার নাটক করে ওর জীবনটা নষ্ট করে দেবে, এটা তো একজন বাবা হয়ে আমি মেনে নেব না। কয়েক সেকেন্ড নীরব থাকলো কাব্য। তারপর দৃঢ়তার সঙ্গে বলল, আপনার কেন মনে হচ্ছে আমি চৈত্রীর সাথে টাইম পাস করব? আমি সত্যি ওকে ভালোবাসি। আপনি যদি চান, যখন তখন আমি ওকে বিয়ে করতে রাজি। চৈত্রী রাজি? এই পর্যায়ে কাব্য চুপ হয়ে যায়। বড্ড দোটানায় আছে সে। চৈত্রীর মনের ভাব সম্পর্কে অবগত সে। কিন্তু বাবার ভয়ে যদি চৈত্রী এখন রাজি না হয় তবে? এত সব অনিশ্চয়তা থাকার পরও কাব্য দমে গেল না। সে পূর্বের দৃঢ়তার সঙ্গে বলল, আমি জানি না সঠিক, তবেও রাজি হলে আমি সর্বদাই প্রস্তুত বিয়ের জন্য। তোমার বাবা মাকে আনতে পারবে? কাব্য এক বাক্যে বলে দেয়, হ্যাঁ, ঠিক আছে, তবে তাই হোক। 2 দিন সময় দিলাম তোমায়। তোমার বাবা মাকে নিয়ে আমার বাসায় হাজির হবে। দেখি কতটুকু ভালোবাসো তুমি আমার মেয়েকে। 2 দিন সময় লাগবে না। আমি কাল সকালেই বাবা মাকে নিয়ে আসব। আপনি যদি চান, আজও সম্ভব। 3 ঘন্টার মধ্যে হাজির হব আমার পরিবারকে নিয়ে। আনিস ইসলাম কাব্যের এতটা কনফিডেন্স দেখে আর কি বলবেন বুঝতে পারছেন না। তিনি নীরবে দীর্ঘশ্বাস নিয়ে বললেন, এত তাড়াহুড়ো করার দরকার নেই। কালই নিয়ে আসো। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিও। রাত্রি 12টার বোধ হয় বেশি বাজে। দোচোখের পাতায় ঘুম নেই চৈত্রীর। কেঁদে কেটে চোখ দুটো ফুলিয়ে ফেলেছে। কাব্যর উপস্থিতি টের পেয়েও কাছে যেতে পারেনি। তাদের মধ্যে কি কথা হয়েছে সেটা সম্পূর্ণ জানেও না সে। শুধু রুহি আপুর থেকে শুনেছিল কাল নাকি কাব্যর পরিবারকে নিয়ে এ বাড়িতে আসবে। মনের ভিতর ভীষণ ভয় কাজ করছে। সত্যি সত্যি কাব্য আসবে তো? চিন্তার প্রহরের অন্তিম সময়ের পূর্বেই রুমের লাইট জ্বলে ওঠে। মাথার সামান্য উঁচু করে চৌত্রী দেখতে পায় জেসমিন বেগমকে। তার হাতে খাবারের প্লেট। রুমের লাইট জ্বলতে দেখে বোধহয় রুহানিয়া বারান্দা থেকে রুমে এসে তার হাতে ফোন, হয়তো জিহাদ ভাইয়ের সাথে কথা বলছিল। চৌত্রী আবার শুয়ে পড়ল। জেসমিন বেগম তখন চৌত্রীর হাত টেনে বললেন, ওঠ, খাবি চল। চৌত্রী ভাঙা গলায় বলল, খাবো না। খাবি না মানে কি? খাবার কি দোষ করেছে? চৌত্রী চুপ করে রইল। টেবিলের উপর খাবারের প্লেটটি রেখে মেয়েকে টেনে তুলেন জেসমিন বেগম। প্লেট হাতে নিয়ে ভাত মাখতে মাখতে বললেন, যত যাই হয়ে যাক না কেন,
কখনো খাবারের সাথে রাগ করবি না। তাছাড়া এখানে তো অন্য কারো দোষ দেখছি না আমি। তুই আমায় মিথ্যে বলে প্রেম করতে যাস? চৈতির গলা ধরে আছে, চোখ ভারী হয়ে গেছে অশ্রুতে। জেসমিন বেগম ভাতের লোকমা মুখের সামনে ধরে বললেন, কান্নাকাটি পরে করবি, আগে হাকর, হাকর বলছি। মৃদু ধমক শুনে খাবার মুখে নিল চৌধুরী। সেই সাথে তার চোখ থেকে টপ টপ করে পানিও পড়ছে। জেসমিন বেগম বললেন, কাঁদছিস কেন? প্রেম করতে গেলে বাবা মায়ের কাছে একটু আধটু মিথ্যা বলাই লাগে। আমিও বলেছিলাম। চৌধুরী এবার একই সাথে অবাকও হলো। রুহানিয়াও এগিয়ে এলো কাহিনী কি শোনার জন্য। জেসমিন বেগম বললেন, তোরা এভাবে কেন তাকিয়ে আছিস? তোর বাবার সাথে যখন আমার সম্পর্ক হয়, তখন আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলাম। তোর বাবা ছিল আমার মামাতো ভাইয়ের বন্ধু। সেখান থেকেই পরিচয়। তারপর ভার্সিটিতে দেখা, চিঠি আদান প্রদান, মুঠোফোনে অল্প স্বল্প কথাবার্তা বলতাম লুকিয়ে লুকিয়ে। একদিন তো তোর মতোই বাবার কাছে ধরা খেয়ে গেলাম। সে কি বকাঝকা! তোর নানা ওই মুহূর্তে আমায় অন্য জায়গায় বিয়ে দেবে বলে মনস্থির করলো। আমার মামাতো ভাই তখন তোর বাবাকে এই খবর দিয়েছে। তোর বাবা তখনই আমার বাবার পায়ে ধরে আমায় ভিক্ষা চেয়েছে, কান্নাকাটি করেছে। এইটুকু বলে থামলেন তিনি। চৌধুরী অস্ফুট স্বরে বলল, তারপর? তারপর আর কি? বাবার আগে হলেও মন নরম ছিল। তোর বাবার কান্নাকাটিতে গলে গিয়েছিল। পরে দুই পরিবার মিলে পরের দিনই আমাদের বিয়ে দিয়ে দেয়। আমার কি মনে হয় জানিস? তোর বাবা বোধ হয় এটাই করবে। ঘটনা ঘটল ভিন্ন। সকালে কলেজে যাওয়ার জন্য রেডি হয়েছিল চৌধুরী। সে সময় গম্ভীরভাবে রুমে প্রবেশ করলেন আনিস ইসলাম। একবার মেয়ের মুখের দিকে তাকালেন, বললেন, আজ তোমার কলেজে যেতে হবে না। কেন যেতে হবে না? এই প্রশ্নটি চৌধুরী মনে মনে করলে মুখে বলতে পারল না। সে নীরবে হিজাবের পিন খুলছিল। কাব্য কি আজ সত্যি আসবে কিনা জানতে ইচ্ছে হচ্ছিল খুব। গতকাল বাবা ফোন নিয়ে গেছে। কাব্য বেশ কয়েকবার রুহানিয়াকে ফোন করেছিল রাতে। চৌধুরী ঘুমিয়ে থাকায় আর জাগাতে বলেনি। সে কলেজের ইউনিফর্ম বদলানোর জন্য রুমের দরজা লাগাচ্ছিল। তখন আনিস ইসলামের কণ্ঠ শুনতে পেল, আমি ঠিক করেছি চৌধুরীকে হোস্টেলে পাঠিয়ে দেব। কাঁধে কারো স্পর্শ পেয়ে ঘুরে তাকালো চৌধুরী। রুহানিয়া আশ্বস্ত করে বলল, ভেঙে পড়িস না, কাব্য ভাইয়া আসতেছে। রুমের দরজা লক করতে করতে চৌধুরী বলল, বাবা কি বলেছি শুনেছ? শুনেছি, বলুক। আগে কাব্য ভাইয়া তার পরিবার নিয়ে এখানে আসুক, কথাবার্তা বলে যা সিদ্ধান্ত নেবে। চৌধুরী নিরাশ হয়ে বলল, বাবা বোধ হয় আমাদের সম্পর্ক মেনে নেবে না। বাড়ির সকলকে অবাক করে দিয়ে সকাল 10টা নাগাদ কাব্যর বাবা মাকে নিয়ে চৌধুরীদের বাসায় আসে। সঙ্গে প্রতিবারের মতো এবারও জিহাদ, তিতাসার, শুভ্র রয়েছে। প্রথম প্রথম শুভ্র বিষয়টা মেনে নিতে পারেনি, রাগ করেছিল ভীষণ। কিন্তু সময়ের বিবর্তনে মানতে বাধ্য হয়েছে। তাছাড়া কাব্য তার খুব কাছের বন্ধু। ওর ভালো খারাপ সবটাই জানা আছে। সেই হিসেব কষলে কাব্য অবশ্যই চৌধুরীর জন্য নির্ভরযোগ্য ছেলে। একজন ভাই হিসেবে বোনের জন্য এমন জীবনসঙ্গী কেউই পায়ে ঠেলে দেবে না। বন্ধুর খাতিরে হোক কিংবা বোনের সুন্দর ভবিষ্যতের জন্যই হোক, শুভ্র সত্যটাকে সমর্থন করেছিল। তাই সে চায় কাব্যর জীবনে চৌধুরী আসুক। জেসমিন বেগম আপ্যায়নে ত্রুটি করলেন না একদম। কাব্যর বাবা মা ছেলের সাফাই গাইলেন না, বরং চৌধুরীকে খুব করে চাইলেন। সাফাই জাগর শুভ্রই গিয়েছে। আনিস ইসলাম খুব একটা কথাবার্তা বলেননি। তিনি যতটা পেরেছেন নীরবে থেকেছেন। দরজার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে কথোপকথন শোনার বৃথা চেষ্টা করছিল চৌধুরী। এক পর্যায়ে আনিস ইসলাম কাব্যর বাবা মায়ের উদ্দেশ্যে বলেন, আমাদের মেয়ে এখনো বেশ ছোট, মাত্র কলেজে উঠেছে। অভাব অন্টন তেমনভাবে আমাদের গ্রাস করেনি বলে মেয়েকে আমরা অনেকটা পুতুলের মতো করে বড় করেছি। এখন বিয়ের পরও যে পুতুলের মতো হাত পা গুটিয়ে বসে থাকবে, এটা তো হয় না। ও এখনো রান্না বান্না, সংসারের কোনো কিছুই বোঝে না, জানে না। বুঝতেই পারছেন আমি কি বলতে চাচ্ছি। কাব্যর বাবা কবির রহমান বললেন, ভাই সাহেব, আপনি যা বললেন তার সবই সত্য। কিন্তু আমরা তো শুধু আমাদের ছেলের জন্য বউ নিতে আসিনি, আমরা একটা মেয়েও নিতে এসেছি আমাদের জন্য। আমার দুই ছেলে। ছোট ছেলে রাজশাহী থেকে পড়াশোনা করে। মেয়ের অভাব আমার সংসার জীবনের শুরু থেকেই। চৈত্রী হবে আমার বড় মেয়ে। আহ্লাদ, আদর কোনো কিছুরই কমতি আমরা রাখবো না। তাছাড়া নিজের ছেলে বলে বলছি না। এটা সত্যি যে আমার ছেলেদের মতো ছেলে হয় না। সত্যি বলছি নাকি মিথ্যা বলছি, যাচাই করার জন্য একদিন সময় করে আমার বাসায় চলুন। এলাকায় লোকজনের থেকে খোঁজ খবর নিন। যদি কোনো খারাপ রিপোর্ট পান, আমার ছেলেকে আমি নিজে বলবো চৈত্রীর জীবন থেকে সরে যেতে।
শুভ্র কবির রহমানকে সমর্থন করে বলল, আঙ্কেল কিন্তু ঠিক কথাই বলেছি কাকা। পড়াশোনার জন্য কলেজ লাইফ থেকে আমি ঢাকা থেকেছি। সেখান থেকে কাব্য, জিহাদ, তিতাস আর আমি বন্ধু। একসাথে কলেজ লাইফ, ভার্সিটি লাইফ পার করেছি। এখন একসাথে একটা কোম্পানিতে জবও করছি। সেই হিসেব করতে গেলে আমিও কিন্তু ওদেরকে কম ভালো চিনি না। কাব্য, জিহাদ যদি খারাপই হতো, তাহলে নিশ্চয়ই আমি ভাই হয়ে চাইতাম না ওরা আমার বোনদের জীবনে থাকুক। আমি এতটুকু সিওরিটি দিতে পারি, রুহি কিংবা চৈত্রী বিয়ের পর কখনোই অসুখী হবে না। এখন বাকিটা আপনার ইচ্ছে কাকা। উত্তরের জন্য সম্মুখের প্রতিটি ব্যক্তি চাতক পাখির ন্যায় তাকিয়ে রয়েছে আনিস ইসলামের মুখের দিকে। তিনি নিজেও বুঝতে পারছেন না কি বলবেন। একটা সময়ে তিনিও ভালোবেসেছিলেন। তিনিও কাউকে হারানোর ভয়ে লুকিয়ে লুকিয়ে কেঁদেছিলেন। সেই মেয়েটি আজ চৈত্রীর মা। তিনি জানেন হারানোর ভয় কতটা প্রবল হয়, কিভাবে ভেতর থেকে একটা মানুষকে ভেঙে চুরে দিতে পারে। অতীতের সেই স্থানে আজ নিজেকে দাঁড় করিয়ে তিনি পারলেন না কাব্যকে ফিরিয়ে দিতে। তিনি শুধু জেসমিন বেগমকে জিজ্ঞেস করলেন, চৈত্রী রাজি? জেসমিন বেগম হাসি মুখে মাথা দুলিয়েছেন। আনিস ইসলাম নড়ে চড়ে বসে বলেন, তাহলে আর কি? ছেলে রাজি, মেয়ে রাজি, ছেলের পরিবার রাজি, তাহলে মেয়ের পরিবার আর কি আপত্তি করবে? প্রত্যেকের চোখ মুখ খুশিতে চকচক করে ওঠে। তিনি কাব্যর হাস্যজ্জ্বল মুখটির দিকে তাকিয়ে বলেন, তবে একটা কথা। কাব্য উৎসুক হয়ে জানতে চাইল, কি কথা? বিয়ে হবে চৈত্রের ইন্টার পরীক্ষা শেষ হলে। এখন শুধু এঙ্গেজমেন্ট হবে। যদি চৈত্রের ইন্টারের রেজাল্ট খারাপ হয়, তাহলে কিন্তু এই বিয়ে ক্যান্সেল। কাব্য কনফিডেন্সের সাথে বলল, আমার জন্য ওর পড়াশোনার কোনো ক্ষতি হবে না। ওর ভালো রেজাল্ট করার দায়িত্ব আমি নিলাম। বন্ধুরা সমস্বরে বলে উঠল, আলহামদুলিল্লাহ। সবাই একসাথে মিষ্টিমুখ করল। আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হলো, আগামী শুক্রবার ঘরোয়াভাবে শুধু নিকটস্থ আত্মীয় স্বজনদের নিয়ে এঙ্গেজমেন্ট হবে। রুহানিয়া যখন ঘরে গিয়ে চৈত্রীকে এই খবরটা দিল, চৈত্রী খুশিতে কেঁদেই ফেলেছে। বিশ্বাসই করতে পারিনি বাবা এত সহজে সম্পর্কটা মেনে নেবে। মনের ভেতর রং বেরঙের প্রজাপতি উঠছে যেন। কাব্যরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যেন বাড়িতে খুশির ধুম পড়ে গেল। মনের খুশিতে চৈত্রী যখন একা একা লাফাচ্ছিল, নাচছিল, তখন আনিস ইসলাম রুমে প্রবেশ করেন। বিব্রত ভাব তার চোখে মুখে। চৈত্রী তখনও ভয় পাচ্ছিল। আনিস ইসলাম চলে যাওয়ার জন্য উদ্যত হয়ে বললেন, ঠিক আছে, আমি পরে আসি। চৈত্রী বাধা দিয়ে ভয়ে ভয়ে বলল, পরে কেন আব্বু? এখনই আসো না। শিওর? হ্যাঁ। আনিস ইসলাম মেয়ের সামনে এসে দাঁড়ালেন। গম্ভীর মুখে এখন হাসির ছোঁয়া। চৈত্রীর মনটা আরো ভালো হয়ে গেল। তিনি চৈত্রীর মাথায় হাত রেখে বললেন, তুমি খুশি তো? লজ্জায় হোক কিংবা ভয়ে হোক, চৈত্রী কোনো উত্তর দিতে পারল না। মাথা নত করে রাখল। আনিস ইসলাম মেয়েকে জড়িয়ে ধরে বললেন, বাবাকে আর ভয় পেতে হবে না। আমি সবসময় চাই তুমি ভালো থাকো। তোমার হাসিতেই আমি প্রাণ খুঁজে পাই। জীবনে প্রথম ভালোবাসা হলেও তুমি কোনো ভুল মানুষের পাল্লায় পড়নি, বরং সঠিক মানুষ খুঁজে নিয়েছ। তাই আমারও আর বাধা দেওয়ার প্রয়োজন হয়নি। ভুল কাউকে ভালোবাসলে অবশ্যই আমি এই সম্পর্ক মেনে নিতাম না। এতে যদি তোমার চোখে খারাপও হতাম, তাতেও আমি এর সম্পর্কে রাজি হতাম না। ছেলে মেয়েদের ভালোর জন্য মাঝে মাঝে খারাপ হতে আপত্তি নেই। সে যাই হোক, ওই খারাপ হওয়াটা আমার প্রয়োজন পড়েনি। তবে একটা কথা মা, পড়াশোনাটা ঠিকমতো করো। এমনকি বিয়ের পরে পড়াশোনা নিয়ে কোনো রকম হেলাফেলা করো না। আমি অনেক মেয়ে দেখেছি যারা সর্বোচ্চ সুযোগ সুবিধা থাকার পরও শুধুমাত্র নিজেদের গাফিলতিতে পড়াশোনাটা আর করেনি। এই একই ভুল তুমি কখনো করো না। ইন্টার পর্যন্ত আমার কাছে রেখেই তোমাকে পড়াবো। বাকিটা কিন্তু তোমার ইচ্ছের উপর নির্ভর করছে। তখন কিন্তু আমার জোর কর্তৃত্ব তোমার উপর খাটবে না। আমার খুব ইচ্ছে ছিল তুমি গ্র্যাজুয়েট কমপ্লিট করবে, এরপর তোমাকে দিয়ে দেব। কিন্তু তুমি যখন সম্পর্কে জড়িয়েই পড়েছ, তখন আমিও চাই না তোমাকে আটকে রাখতে। আমি চাই না আমার মেয়ে কোনো ভুল পথে পা বাড়াক। তবে মনে রেখো, পড়াশোনা কিন্তু তোমাকে তোমার একটা পরিচয় তৈরি করতে সাহায্য করবে। তাই যত যাই হোক জীবনে, পড়াশোনাটা ছেড়ো না। এটা বাবা হয়ে তোমার কাছে আমার অনুরোধ। কঠিন বিপদের সময় যেন ভেঙে না গিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারো, আমি এটাই চাই। বাবার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল চৈত্রী। মাথা তুলে গালে চুমু খেয়ে বলে, আমি তোমার সব কথা অক্ষরে অক্ষরে পালন করব আব্বু। খুশি হয়ে পরম মমতায় মেয়ের কপালে চুমু খেলেন আনিস ইসলাম। বুঝলি মামা? শেষ মেয়ে কাব্য ছক্কাটা মেরে দিল। হাসতে হাসতে জিহাদের উদ্দেশ্যে বলল তিতাস,
জানালার পাশের সিটে বসে চৈত্রীর সাথে ফোন আলাপে ব্যস্ত কাব্য। জিহাদ ওকে খোঁচা মেরে বলে, আরে বাপরে বাপ, ওর বাসায় তো যাচ্ছি নাকি, তখন কি কথা বলা যাবে না? এঙ্গেজমেন্ট হয়ে যাক, তারপর মন প্রাণ খুলে কথা বলিস। কাব্য ফোনটা কান থেকে নামিয়ে বলল, বিয়ে ঠিক হওয়ার সময় শ্বশুরমশাই কি শর্ত জুড়ে দিয়েছে শুনিসনি? মাঝখানে দুটো দিন মেপে মেপে কথা বলেছি। চৈত্র কথা বলার বায়না ধরলেই ধমকে ধমকে পড়তে বসিয়েছি। আজকের দিনটা পড়া থেকে ওর ছুটি, তাই অল্প একটু সময়ও অপচয় করছি না, বুঝলি? তাছাড়া দুদিনের জমিয়ে রাখা অনেক কথা আছে, যেগুলো সামনাসামনি বললেও শেষ হবে না। তিতাস বলল, ঠিক আছে, বল তাহলে, তোদেরই তো দিন। কাব্য বাঁকা হেসে বলল, মন খারাপ করিস না, তোর দিশাও এসেছে ওর বাসায়। কাব্য ফোনে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। জিহাদ চোখ পাকিয়ে তিতাসকে জিজ্ঞেস করে, কি রে আমার শালিকার সাথে তোর কি চলছে? আরে কিছুই না, কাব্য মজা করেছে। মজা করে দিশার কথাই কেন বলবে? শেষমেশ তুইও। আরে তেমন কিছুই না ভাই, এমনি একটু একটু ভাল লাগে আর কি। ওই একটু আড্ডু থেকে আমি কাব্য ফেসেছি। এখন দেখছি তুইও একই পথে হাঁটছিস। শুভ্র জানলে কানে ধরবে। জীবনে আর কোনো বন্ধুকে ওর বাসায় নিয়ে যাবে না। ওর কথা শুনে তিতাস শব্দ করে হাসছে। হাসতে হাসতে বলে, মন্দ কি? এই সুযোগে চার বন্ধুর বন্ধনও দৃঢ় হবে। তার মানে সত্যি সত্যি তুই দিশার পেছনে পড়েছিস? না মানে, ফেসবুকে একটু একটু কথা হয়। ওরে আল্লাহ, এত দূর! খবরদার, এখন প্রপোজ করিস না ভুলেও। কেউ জানতে পারলে শেষমেশ আমার সাথে রুহির বিয়েটা হবে কিনা সন্দেহ। তিতাস হেসে বলল, চিল, চাপ নিস না, জানবে না কেউ। অ্যাটলিস্ট তোর বিয়ের আগে আর কেউ জানবে না। কাব্য ফোন রেখে বলল, কিন্তু আমি জেনে গেছি। তুই তো আগেই সব জানিস। কথা বলা শেষ? না, ওর জন্যই রাখতে হলো। এখন নাকি রেডি হবে। ধৈর্য ধরো বৎস, আর তো মাত্র কিছুক্ষণ বাকি। সমুদ্রর বাবা মায়ের সাথে আজ সকালেই চৈত্রীদের বাসায় এসেছে। বাড়িতে ঢুকেই সে সর্বপ্রথম চৈত্রীর রুমে ছুটে এসেছে। দেশা আর রুহানিয়া মিলে তখন চৈত্রীকে সাজাচ্ছিল। সমুদ্র তখন প্রশ্ন করেনি কোনো। খাটের উপর চুপটি করে বসে চৈত্রীর সাজসজ্জা দেখছিল। দিশা দুষ্টুমি করে সমুদ্রকে জিজ্ঞেস করলো, সমুদ্রবাবু, চৈত্রীকে কেমন লাগছে বলো তো? সমুদ্র দুহাত প্রসারিত করে বলল, আমার সুইটহার্টকে এতগুলো সুন্দর লাগছে। আর শাড়িটা, শাড়িটাও সুন্দর। শাড়িটা কে দিয়েছে জানো? কে? কাব্য ভাইয়া। ওয়াও, কাব্য ভাইয়ার চয়েস অনেক সুন্দর। তার সাথে কথা হলে আমার হয়ে থ্যাংক ইউ বলে দিও। রুহানিয়া এই পর্যায়ে হেসে বলল, আসলে কাব্য ভাইয়ের পছন্দ অনেক সুন্দর। সে কিন্তু তোমার পছন্দে আর একটা জিনিস পছন্দ করে বসে আছে জানো? বলো কি? সত্যি বলছি। তার মানে কাব্য ভাইয়ের পছন্দ আর আমার পছন্দ এক? ইয়ে, তাহলে তো বলতে হবে আমার পছন্দ অনেক ভালো। দিশা আর রুহানিয়া হাসলো শুধু, কিছু বলল না। কাব্যরা এসেছে শুনে সমুদ্র আর আরো বাচ্চারা দৌড়ে ড্রয়িং রুমে গেছে। বাড়িতে আজ দুই পরিবারের আত্মীয় স্বজন ছাড়া বাইরের কোনো মানুষ নেই। কাব্য পার্পল রঙের একটা পাঞ্জাবি পরেছে। চৈত্রীকেও সেই একই রঙের শাড়ি, চুড়ি, কানের দুল কিনে পাঠিয়েছে। সবাই যখন কথা বলায় ব্যস্ত, কাব্য তখন দিশাকে ইশারায় জিজ্ঞেস করলো, চৈত্র কোথায়? দিশা ইশারা বুঝতে না পেরে কাছে এলো। ফিসফিস করে বলল, কি বললেন? বুঝিনি। কাব্য ফিসফিস করে বলল, চৈত্র কোথায়? ও তো ঘরে। একটু দেখা করিয়ে দাও না। একটু পর তো এমনিতে দেখা হবে, এখন আবার কেন? প্লিজ। দিশা আশেপাশে একবার তাকিয়ে বলল, ঠিক আছে, তবে বেশিক্ষণ কথা বলা যাবে না কিন্তু। ওকে ওকে। চৈত্রীর রুমের সামনে গিয়ে দিশা বলল, ভেতরে আছে চৈত্রী, আমি দাঁড়াচ্ছি এখানে। কাব্য হেসে বলল, থ্যাংক ইউ শালিকা। থ্যাংক ইউতে কাজ হবে না, আমার গিফট লাগবে, সময় মতো পেয়ে যাবে। বলে কাব্য রুমে ঢুকলো। তিতাস তখন দরজার সামনে এসে দাঁড়ালো। দিশা গম্ভীর মুখে বলল, এখন ভেতরে যাওয়া যাবে না, জানি। তাছাড়া ভেতরে আমারও কোনো কাজ নেই। তুমি একা একা পাহারা দিচ্ছ, তাই ভাবলাম আমিও তোমাকে সঙ্গ দেই। দরকার নেই, চলে যান আপনি। তুমি কি কোনো কারণে রেগে আছো আমার উপর? আপনি রাগ করার মতো কোনো মানুষ নাকি? তাছাড়া আপনার উপর তো রাগ করবে পাপিয়া। তিতাস ভ্রুকুচকে বলল, পাপিয়া কি তুমি চেনো কিভাবে? এই তো, আসল জায়গায় হাত দিয়ে ফেলেছি, তাই না? আপনি কি ভেবেছিলেন সত্যিটা আমি জানতে পারবো না? দিশার থেকে কিছু লুকানো অত সহজ নয়। কমেন্ট দেখেই আমার সন্দেহ হয়েছে। আরে বাপ, তুমি শুধু শুধু ভুল বলছো। পাপিয়ার সাথে আমার কিছু নেই, ও আমাদের কলিগ। খবরদার, মিথ্যে বলবেন না। সত্যি, আমি মিথ্যে বলছি না। তাছাড়া ও বিবাহিত। কমেন্টে হয়তো ফাইজলামি করেছে। বিশ্বাস না হলে তুমি কাব্য, জিহাদ,
শুভ্র ওদেরকে জিজ্ঞেস করে দেখো। দিশা ভেঙচি কেটে বলল, ঠিক আছে ঠিক আছে, আমি তো কিছু মনে করিনি, এমনি বললাম আর কি। দিশার মিথ্যে শুনে তিতাস মাথা দুলিয়ে হাসল। কাব্য রুমে প্রবেশ করে দেখল বারান্দার দরজার সামনে চেয়ার নিয়ে বসে আছে চৈত্রী। বারান্দার দরজা চাপানো। কাব্যকে দেখা মাত্র চৌতে উঠে দাঁড়ালো, দুহাত প্রসারিত করে বাধা দিয়ে বলল, এখন বারান্দায় যাওয়া যাবে না। কাব্য বিস্ময় নিয়ে বলল, কেন, বারান্দায় কি? জিহাদ ভাইয়া আর রুহিয়াপু পার্সোনাল কথা বলছে, আপনার প্রবেশ নিষেধ এখন। কাব্য এগিয়ে গেল, চৈত্রীর কোমরে ধরে কাছে এনে দুহাতে জড়িয়ে ধরে বলল, ওদেরকে তো আমাদেরও দরকার নেই, আমি তো এসেছি তোমার কাছে। চৈত্রীর দুহাত কাব্যের বুকের ওপর, চোখে মুখে অস্বস্তির ছাপ। কাব্য নিনিমেষ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে চৈত্রীর দিকে। সে আবেশিত কণ্ঠে বলল, তোমায় শাড়িতে এত দারুণ কেন লাগে চৈত্র? দ্বিতীয়বারের মতো আমি ঘাইল হয়ে গেলাম। চৈত্রী দুহাতে কাব্যকে ঠেলে দূরে সরানোর চেষ্টা করছে, ফিসফিস করে বলছে, ছাড়ুন, কেউ রুমে এসে দেখে ফেলে খবর হয়ে যাবে। কিচ্ছু হবে না, বাইরে তিতাসার দিশা আছে, আপনি ওদেরকে পাহারা দিতে রেখেছেন? হ্যাঁ রেখেছি। তুমি যে জিহাদ আর রুহিকে পাহারা দিচ্ছিলে। চৈত্রী এবার শব্দ করে হেসে ফেলে। কাব্য মুগ্ধ হয়ে তাকিয়ে বলে, ওভাবে হেসো না চৈত্র, নিজেকে সামলানো মুশকিল হয়ে যাবে। রুমে তখন হুড়মুড় করে দিশা প্রবেশ করে, পেছনে তিতাস। না দেখে ভয়ে কাব্য বারান্দায় প্রবেশ করে। ওদিকে জিহাদ আর রুহানিয়া হাত ধরে দাঁড়িয়ে গল্প করছিল। কাব্যর হঠাৎ আগমনে দুজনেই দুদিকে ছিটকে দাঁড়ায়। সব মিলিয়ে বিচ্ছিরি এক ঘটনা। দিশা হড়বড়িয়ে বলা শুরু করে, সরি সরি দুই দুলাভাই, কাকি এক্ষুনি চৈত্রীকে নিয়ে যেতে বলেছে। আমি রুমে না ঢুকলে কাকি চলে আসতো। রুহি আপু তাড়াতাড়ি আসো। রুহি আর দাঁড়ালো না। কাব্যর সামনে লজ্জা লাগছে খুব, তাই দিশা বলা মাত্রই সে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। কাব্য আর জিহাদের মুখখানা দেখে তিতাস হেসেই কোটি কোটি। কিছুক্ষণ বাদে ওরা তিনজনও ড্রয়িং রুমে যায়। এখন আংটি বদল হবে। চৌধুরী আর কাব্য পাশাপাশি দাঁড়িয়ে আছে। তিতাস ক্যামেরায় ওদের ছবি তুলো বেশ কয়েকটা। আংটি পরানো শেষ হলেই সমুদ্র জিজ্ঞেস করলো, মামুনি, আমিও আংটি পরব। মামি সমুদ্রের মাথায় হাত বুলিয়ে বলল, তুমি যখন বড় হবে তখন তোমার বিয়ে ঠিক করব আমরা, তোমারও তখন এঙ্গেজমেন্ট হবে। কিন্তু আমি তো বড় হয়ে সুইটহার্টকে বিয়ে করব। কাব্য ভাইয়া তাহলে সুইটহার্টকে আংটি পরালো কেন? শুভ্র হেসে বলল, তোর সুইটহার্ট এখন থেকে কাব্যর অর্ধেক বউ, বুঝেছিস? পরীক্ষা শেষ হলেই তোর সুইটহার্টকে কাব্য একেবারে নিয়ে যাবে। বাকিরা সবাই হাসছে। সমুদ্র গাল নাক ফুলিয়ে তাকিয়ে আছে। সে রেগে গেছে, চিৎকার করে বলছে, আমার বউকে কাব্য ভাইয়া কেন নেবে? এবার তার রাগ পরিণত হয়েছে কান্নায়। সে ফ্লোরে বসে হাত পা ছুড়ে কান্না করছে আর বলছে, আমার সুইটহার্টকে কাব্য ভাইয়া কেন বিয়ে করবে? সুইটহার্ট তো আমার। আমি এখন বড় হয়ে কাকে বিয়ে করব? ওর কান্নায় থামাবে নাকি হাসবে কেউ বুঝতে পারছি না। সমুদ্র বারবার কাঁদতে কাঁদতে একই কথা বলে চলেছে, আমি কাকে বিয়ে করব এবার? সমাপ্ত।